আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের পড়াশোনা তো বন্ধ করলে হবে না, যেহেতু পরীক্ষার বিষয় আবার সামনে আগিয়ে আসছে। তো এখনো পর্যন্ত তাহলে আমরা কি কি পড়েছি একবার যদি করে নেওয়া যায়। একদম শর্টে কি কি পড়েছি আপনি শুধু একটু টপিক গুলো বলুন, যে আমরা এই বিষয়গুলো পড়েছি, কতটা কি মনে আছে আপনার? হ্যাঁ, প্রথম প্রথম হচ্ছে আমরা, মানে আমি শর্টে বলছি, শব্দের মানে শব্দের যে লিঙ্গ অনুযায়ী যে শব্দ, হুম। স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, নপুংসক লিঙ্গ, সেইগুলো আবার অকারান্ত, উকারান্ত, এইসব শব্দের যে ভাগগুলো সেগুলো পড়েছি। আহ, হুম। তারপর যে ধাতুর যে রূপ, সেই ধাতুর রূপের মধ্যে আমরা ধাতুর গণ পড়েছি, এবং ধাতুর লকার মানে ক্রিয়ার কাল, এবং ধাতুর কাল এবং ধাতুর ভাবটা বোঝানোর জন্য 10টা লকার, এটা মানে বিশদভাবে পড়েছি। আর তারপরে আমরা বিভক্তি, কারক বিভক্তি পড়েছি, সেগুলো তারপরে আমরা বাচ্য পরিবর্তন পড়েছি। তারপরে আমাদের প্রত্যয় হয়েছে, প্রত্যয় তো অপত্যয়, অবধি প্রত্যয়, শক্তি প্রত্যয়, সমাস প্রত্যয় গুলো হয়েছে। তারপরে আমাদের এরপরে আমাদের কিছু মানে লাস্ট ক্লাসে তো আমরা অব্যয় করছিলাম, আর তার আগে সম্ভবত আমাদের যেগুলো এর মধ্যে মনে হয় আপনি কিছু কিছু যে এগুলো দিয়েছিলেন, মানে কতগুলো মানে অভ্যাসগত যেগুলো করার দরকার ছিল সেগুলো দিয়েছিলেন, সেগুলো তো আমরা ওই কর্তৃবাচ্য, কর্মবাচ্য, প্রত্যয়, তবতু প্রত্যয় এগুলো প্রয়োগ করে করে তার মানে এগুলোকে কনভার্সন করেছিলাম, এইগুলো হয়েছিল। আর তো সর্বনাম শব্দ হয়েছিল, লাস্ট সর্বনাম শব্দ সবগুলোই হয়েছিল, সেগুলো সর্বনাম শব্দ পুরোটা হয়েছে। আর শীত, জন, এইগুলোর পুরোটা আমাদের, এগুলোকেও আমরা পড়েছি। আর লাস্ট হচ্ছে আমাদের এই অব্যয় হয়েছে লাস্ট ক্লাস। তাহলে মোটামুটি আমরা অনেকটা বিষয় কভার করেছি। ঠিক আছে, পরীক্ষার সিলেবাস কিন্তু আমরা যত বেশি পড়ছি পরীক্ষার সিলেবাসও বাড়ছে। এবার যেহেতু পরীক্ষা আসছে, পরীক্ষাটা নিয়েও একটু সচেতন থাকতে হবে, কারণ হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে পরীক্ষা হয়তো আপনার দেওয়া হবে। ঠিক আছে, তাই এবার পরীক্ষা নিয়েও একটু সজাগ থাকতে হবে। হ্যাঁ, পরীক্ষার এতগুলো জন্য পড়া হয়ে যাওয়ার পর স্যার আমাদের একটা রিভিশনের তো প্রয়োজন দরকার আছে। মানে এখন যদি আপনি নতুন নতুন আবার পড়িয়ে যান, আমাদের ওইগুলোই পুরোনো গুলোই আর পড়া অভ্যাস হবে না আর কি। না, না, এই আজকে অব্যয়টা পড়াবো। এরপর আমরা আবার একবার প্রথম থেকে দেখবো কি কি পড়েছিলাম ঠিক আর পড়েছি ঠিক না। ঠিক। হ্যাঁ, 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 ঠিক আছে। আর শেষ ক্লাসে আপনারা ধাতু নিয়ে যেটা বলেছিলেন, ওখানে তো পড়াবার কিছু নেই, ওটা শুধু হ্যাঁ, একটা স্লাইড শো করে আমি দেখাবো আপনাদের, মানে হুম, কিভাবে ধাতুর রূপগুলো সব চেঞ্জ হয় আর ইত্যাদি ইত্যাদি। ওখানে তো বিশেষ করে পড়ানোর কিছু নেই, না, কারণ পড়ানোর যা অলরেডি পড়ানো হয়েছে। আপনারা হয়ে শুধু গেছে। রূপগুলো কিভাবে কি হয় একটু দেখাতে বলেছিলেন কিছু ধাতু হ্যাঁ, নিয়ে। হ্যাঁ, তো সেটা এমনি স্লাইড শো এ দেখানো হবে, এছাড়া রিভিশনই হবে। ঠিক আছে, হুম, আজকে অব্যয়টা মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে এরপর আর পড়াবার মোটামুটি কিছু থাকবে না ধাতুটা ছাড়া, বাদবাকি এবার আমরা একটু যা পড়েছিলাম সেগুলো আবার রিক্যাপিচুলেট করব। হুম, ঠিক আছে। আচ্ছা। স্যার একটা কোশ্চেন একটু করে নিই। হুম, হুম। আমি যেগুলো মানে আপনি দিয়েছিলেন সেই এগুলো আমি একটু প্র্যাকটিস করে করে অল্প অল্প করেই পাঠাচ্ছি, যেমন হ্যাঁ, পুজো। আপনি পাঠিয়েছেন, সবগুলো দেখা হয়নি আমার এখনো। হ্যাঁ, ঠিক আছে, সেটা আমি ঠিক আছে স্যার, দেখে আস্তে ওগুলো আস্তে আস্তে কারেকশন। আস্তে করে দেখে নেবেন। হুম, একটা হুম। জায়গাতে আমার একটু মানে গন্ডগোল লাগছে, সেইটা শুধু একটু জিজ্ঞাসা করব। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন। একটা রয়েছে, ব্যাগ্রহ মাংসম বলবান ভক্ষয়তে, হুম, এই যে বাক্যটা রয়েছে, মাংসম হুম, বলছে নপুংসক লিঙ্গ, ঠিক হুম, আছে? তাহলে এই মাংসম আর বলবান, এই হুম, কথাটা মানে যে কোনো একটা, এটা হচ্ছে মানে কর্ম বা এভাবে যেভাবে ব্যক্ত করি, এই হুম, বলবান কথাটার সঙ্গে মাংসম কথাটা কিভাবে আসছে? মানে বলবান শক্তিশালী, মানে বলবান মাংস খায় এরকম হুম, কথাটা হচ্ছে, কিন্তু বলবানটা তাহলে কর্ম কর্ম হওয়া উচিত, কি হুম। বলবানটা কি কর্ম আছে?
আচ্ছা, এবার তাহলে আমি একটা বাক্য বলি, এরকমই একটা হ্যাঁ, বাক্য। আমি বাক্যটা বললে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। ধরুন বাক্য বলা হলো যে রামः প্রত্যহম রামः প্রত্যহম বিদ্যালয়ম আহ, কিংবা বিদ্যালয়মের আগে বুদ্ধিমান লিখুন। রামः প্রত্যহম বুদ্ধিমান বিদ্যালয়ম গচ্ছতি। হুম, ঠিক আছে, রামः প্রত্যহম বুদ্ধিমান বিদ্যালয়ম গচ্ছতি। এই বাক্যটার সঙ্গে আপনি যে বাক্যটা বললেন সেটার কি কিছু সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, এখান থেকেও মানে অর্থটা সেরকম, মানে আমি যে প্রয়োগ করব, হুম। বুদ্ধিমান কথাটা কার সঙ্গে প্রয়োগ করব? হুম। রামের সঙ্গে মানে রামের সঙ্গে প্রয়োগ করব, না বিদ্যালয়ের সঙ্গে প্রয়োগ করব? সেই এ- জায়গাটাতে একটু বুঝতে, মানে বোঝার একটু অসুবিধে হচ্ছে। আচ্ছা, এটার জন্য আমি হয়তো আপনাদের বলেছিলাম যে আমাদের মানে কোনোভাবে কোনো অনুষ্ঠানে একজন নাসার একজন বিজ্ঞানী এসেছিলেন, ঠিক আছে, আমাদের সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করেছিলেন উনি। হ্যাঁ, 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 তো হ্যাঁ, বলেছি। উনি বলেছিলেন যে সংস্কৃত এমন একটা ভাষা হ্যাঁ, যেখানে কি হয়েছে যে এই পদের পর এই পদই প্রয়োগ করতে হবে এরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে, আচ্ছা, আপনি বাক্যের যেখানে যে কোনো পদ ব্যবহার করুন না কেন, সংস্কৃত কিন্তু ওই একই অর্থ বোঝায়। যেমন রামাহ অন্নম খাদাতি, অন্নম রামাহ খাদাতি, খাদাতি অন্নম রামাহ, সবকটা বাক্যেরই কিন্তু একই অর্থ। কিন্তু ইংরাজির ক্ষেত্রে রাম ভাত খায়, ভাত রাম খায়, দুটোর কিন্তু অর্থ আলাদা। ঠিক আছে, আচ্ছা, আবার বাংলার আচ্ছা। ক্ষেত্রে, ইংরাজির ক্ষেত্রে হচ্ছে রাম ইটস রাইস, রাইস ইটস রাম, দুটোর হুম, কিন্তু অর্থ আলাদা। কিন্তু অর্থ আলাদা। সংস্কৃতের ক্ষেত্রে রামাহ অন্নম খাদাতি, হুম, খাদাতি অন্নম রামাহ, হুম, অন্নম খাদাতি রামাহ, সবগুলোর কিন্তু একই আচ্ছা, অর্থ। আচ্ছা। এখানেও সেম, হ্যাঁ, প্রথমান্ত পদ যে বিশেষণ বলে প্রথমান্ত পদের পরে বিশেষ্য পদের আগে কিংবা পরেই ব্যবহার করতে হবে এরকম কিন্তু এরকম নয়। ব্যাপার নয়। বাক আচ্ছা, আচ্ছা। বাক্যের যেখানে খুশি প্রথমান্ত থাক না কেন তার হুম, অন্বয় কিন্তু যেটা কর্তৃপদ তার সঙ্গেই হবে। ঠিক আছে, আচ্ছা, বিশেষণ আচ্ছা। সবসময় আপনি হয়তো বাক্যের মাঝখানে একটা বিশেষণ রাখলেন, একদম শেষে একটা রাখলেন, হুম, একদম হুম, প্রথমে একটা রাখলেন, কিন্তু আচ্ছা, বিশেষ্যর সঙ্গে কিন্তু বিশেষণ যেখানেই থাক না কেন তার অন্বয় কিন্তু বিশেষ্যের সঙ্গেই হবে। এমন নয় যে সেটা কর্মের আগে আছে বলে সেটা কর্মের বিশেষণ, তাই ওখানে দ্বিতীয়া, এরকম ভাবলে হবে না। আপনাকে আগে আচ্ছা। ভাবতে হবে যে কর্তার সঙ্গে সেই বিশেষণটা লাগিয়ে, যেহেতু হুম, এখানে বলবান ব্যাঘ্রহ এরকম হুম, অন্বয় করলে অর্থটা ঠিকঠাক এসে যাচ্ছে, ঠিক ঠিকঠাক আছে। এসে যাচ্ছিল, তাই ঠিক। বলবান এটার সঙ্গে আবার মাংসাম এখানে দ্বিতীয় আছে, বলবান এখানে কি করে হলো, হ্যাঁ, কি এটাকে করে দেখে হলো? বৃথা সময় নষ্ট করে লাভ নেই। আপনাকে আচ্ছা, দেখতে হবে আচ্ছা। কর্তার ঠিক, সঙ্গে বিশেষণটা ঠিকঠাক লাগছে কিনা। ঠিকঠাক ঠিক লাগছে আছে। কিনা। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ। আমি এইটাই এটাতেই আমি ওই ফাঁকা রেখে দিয়েছি। আমি ওটাই ভাবছিলাম যে এটা কি করে হলো, মানে বুঝতে পারছিলাম না। ঠিক আছে, তাহলে এটা কর্তার সঙ্গে যাবে, যেহেতু প্রথমার ব্যাপারটা রয়েছে। আর হুম। মানে কর্মটা অন্যরকম ভাবে হবে। হুম। ঠিক আছে। কর্ম যদি হয় সবসময় দ্বিতীয়া হবে তখন কিন্তু মোটেই বলবান হ্যাঁ, হতো না। বলবান ঠিক হতো না আছে, তাহলে। তখন কি ওইটাই হতো ভাবছি। তাহলে? বলবন্তম। না, বলবান তো মাংসম, মাংসাম হচ্ছে নপুংসক লিঙ্গ শব্দ। ও হ্যাঁ, ও না মংস তাহলে। বলবান কথাটার তাহলে তো এমনি একটা বলবানম এরকম ভাবে হতে হতে পারতো তাহলে। না, হতে পারতো না। হ্যাঁ, বলবৎ, তকারান্ত শব্দ বলবৎ নপুংসক লিঙ্গের। বলবৎ। হ্যাঁ, হ্যাঁ। বলবৎ। হুম। আচ্ছা। তাহলে কি বল থাকতো? বলবতই থাকতো, কারণ বলবৎ। জগৎ জগতি জগন্তি, জগৎ জগতি হ্যাঁ, হ্যাঁ, জগন্তি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তখন বলবানই আসতো না, মানে বলবৎ হয়ে যেত তখন। হুম। বলবৎ মাংসাম, যদি মাংসামের বিশেষণ হয় তখন কিন্তু বলবৎ মাংসাম এইরকম হয়ে যেত। আচ্ছা, আচ্ছা। আমি বলবানটাকে রেখে ভাবছিলাম তো, বলবানটাই থাকতো না তখন, শব্দটাই আলাদা হয়ে যেত, হুম। বলবৎ হয়ে যেত। আচ্ছা। হুম, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি এবার পড়ান। হুম। হুম। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আগের দিন আমরা যেগুলো দেখেছিলাম, প্রথমে দেখেছিলাম যে অব্যয়ের লক্ষণ, হুম, সদৃশম ত্রিষু লিঙ্গেষু বিভক্তিষু
সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু ইয়ান্ন ব্যেতি তদব্যয়ম, এটা দেখেছিলাম। তারপর দেখেছিলাম যে অব্যয় সংজ্ঞা বিধায়ক সূত্র, ঠিক আছে। পাণিনি সূত্র একটা আছে যার দ্বারা অব্যয় সংজ্ঞা বিধান করা হয়। সেই অব্যয় সংজ্ঞা বিধায়ক সূত্র কি দেখেছিলাম, যে স্বরাদি নিপাতম অব্যয়ম। এখানে স্বরাদি শব্দের অর্থ দেখেছিলাম যে স্বরাদি যে গণ, অর্থাৎ যেই গণের আদিতে স্বর শব্দ আছে, সেই স্বর শব্দ যেই গণের আদিতে আছে সেই সমস্ত গণ, মানে ওই গণে যত সমস্ত শব্দ আছে সেই সমস্ত শব্দ, এবং নিপাত যাদের সংজ্ঞা হয়, নিপাত সংজ্ঞা পাণিনি সূত্রের নানান সূত্রের দ্বারা বিধান করা হয়েছে, ঠিক আছে। নিপাত সংজ্ঞা যাদের হয় তাদের কি বলা হয়, অব্যয় বলা হয়। স্বর শব্দ যার আদিতে আছে তাকে স্বরাদি বলা হয়, আর নিপাত হলো একটি সংজ্ঞা বিশেষ। স্বরাদিগণে যেই সমস্ত শব্দ আছে এবং নিপাত সংজ্ঞা যাদের হয় তাদেরকেই বা তাদেরই অব্যয় সংজ্ঞা হয়, ঠিক আছে, বা তাদেরকেই অব্যয় বলা হয়, এটা দেখেছিলাম। তারপর আমরা আগের দিন দেখেছিলাম যে স্বরাদিগণে পাঠ আছে এবং তাদের অব্যয় সংজ্ঞা হয়েছে এরকম সমস্ত শব্দের উদাহরণ, ঠিক আছে। সেখানে আমরা 28টা দেখেছিলাম অব্যয়। কটা দেখেছিলাম? 28টা। 28টা। তারপর এই বাক্যগুলোর অর্থ, অব্যয়গুলোর অর্থ এবং বাক্য প্রয়োগ আমরা দেখেছিলাম, ঠিক আছে। তো আজকে আরো কিছু স্বরাদিগণের মানে আমরা প্রয়োগ করি, প্রয়োগ বহুল আরো কিছু স্বরাদিগণের অব্যয় আছে, সেগুলো আগে দেখব। তারপর আমি বলেছিলাম যে নিপাত সংজ্ঞা এবং নিপাত সংজ্ঞা হওয়ার কারণে তাদের অব্যয় সংজ্ঞা হয়েছে, এরকম কিছু অব্যয় আমরা দেখব। কিন্তু তার আগে স্বরাদিগণের আরো কিছু ইম্পর্টেন্ট অব্যয় আমরা দেখব, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে বৃথা, ঠিক আছে। প্রথমেই হলো বৃথা। বৃথা এই অব্যয়টার অর্থ হচ্ছে ব্যর্থম বা নিরর্থকম, ঠিক আছে। অর্থাৎ যেটার কোনো বিশেষ লাভ নেই সেই রকম জিনিসকে বোঝাতে আমরা আপনার বৃথা এই অব্যয়টাকে প্রয়োগ করে থাকি, ঠিক আছে। যেমন ধরুন একটা বাক্য আছে যে বৃথা বৃষ্টিঃ সমুদ্রেষু, সমুদ্রেষু বৃষ্টিঃ বৃথা, অর্থাৎ নিরর্থকম। সমুদ্রেষু বৃষ্টিঃ নিরর্থকম। কারণ কি? কারণ সমুদ্র হচ্ছে অগাধ জলের আধার, সেখানে যদি বৃষ্টি হয় তার দ্বারা বিশেষ কিছু লাভ হয় না, সেই জন্য কি বলা হচ্ছে, বৃথা বৃষ্টিঃ সমুদ্রেষু। তারপর বৃথা তৃপ্তস্য ভোজনম, অর্থাৎ যিনি ক্ষুধার্ত তাকেই যদি আপনি খাবার দেন তবেই সেই খাবার সে খাবে, ঠিক আছে। যার ধরুন একদম মানে গলা পর্যন্ত খাওয়া ব্যক্তিকে যদি আপনি মাংস ভাত ইত্যাদি সমস্ত যতই লোভনীয় খাবার হোক না কেন, ঠিক আছে, কিংবা তিনি যদি নিরামিষ আহারী হন তাহলে পনির ইত্যাদি দেবেন, সে অতটা ইন্টারেস্ট দেখাবে না। কারণ কি? সে জানে আমার আর পেটে জায়গা নেই। কিন্তু যার পেটে জায়গা থাকবে, ঠিক আছে, যিনি অতৃপ্ত, ক্ষুধার দ্বারা যিনি অতৃপ্ত, তার কাছেই ভোজনের অর্থ আছে। কিন্তু যিনি ক্ষুধার দ্বারা অতৃপ্ত নন, তার পেট ভরা আছে বলে তিনি তৃপ্ত, সেই তৃপ্ত ব্যক্তির কাছে ভোজনের কোনো অর্থই নেই, ঠিক আছে। বৃথা তৃপ্তস্য ভোজনম, অর্থাৎ তৃপ্ত ব্যক্তির কাছে ভোজন হলো নিরর্থক। সেরকমই সমুদ্রের কাছে বৃষ্টি হলো নিরর্থক। এবার আপনি বৃথা দিয়ে বাক্য বলুন, ভাবুন। আপনি যেই বাক্যগুলো বলছেন সেগুলো লিখে রাখতে পারেন, ঠিক আছে, কারণ এগুলো তো আপনি পিডিএফ থেকে পেয়ে যাবেন। আপনি যেগুলো বলছেন সেগুলোও লিখে রাখতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। বৃথা বৃথা বৃষ্টি মরুভূমৌ, না, মরুভূমিতে বৃষ্টির কোনো লাভ নেই। মানে অল্প, ওটা তো একদম শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে, মানে ওইটুকু বৃষ্টিতে কিছু হয় না।
না, ওরকম তো নয়। বৃষ্টি আচ্ছা, মরুভূমি তো অল্প কি বেশি সেটা তো বলা যায় না, কতটা হচ্ছে সেটা। এখানে কিন্তু বৃথা বলতে ঠিকঠাক অর্থ হবে না, অন্য কিছু বাক্য ভাবতে হবে। আচ্ছা। অন্য কিছু একটু ভাবুন। আমাদের একটা কথা আছে যে তেলা মাথায় তেল দেওয়া, এই হুম ব্যাপারটা সেই রকম হুম 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 টাইপেরই হুম। কথা হ্যাঁ, বলে বলে। ওটা ওটা বলতে পারেন। হ্যাঁ, তাহলে তেলা মাথায় তেল দেওয়া বৃথা, হুম এই কথাটা যদি বলি, হুম। তাহলে তাহলে এটা এটা কি হবে স্যার? মানে তেলা মাথায় তেল, এরকম এরকম ভাবে হুম উম, মানে এটাই দেওয়া, দেওয়া কি ওখানে মানে দা ধাতু প্রয়োগ হবে? হুম। দানম। দানম, তৈল দানম, হুম। তৈল দানম, তৈল দানম। তারপর তৈল দানম, তৈলাক্ত মস্তিষ্কে, মানে তৈলাক্ত মস্তিষ্কে এরকম ভাবে বলতে বলতে হবে। আহ তৈলাত্মক মস্তিষ্কে। তৈলাই তৈলাক তৈলাক মকম, तैलात्मक मक आत्मक तैलात्मक मस्तिष्के तैलदानम বৃথা। তৈলাত তৈলাত মকম। হ্যাঁ, তৈলাত্মকম, যেমন আমরা কি বলি, বিষয়াত্মক বলি না, ওরকম হ্যাঁ, তৈলাত্মক, হ্যাঁ। সেটাই আচ্ছা, হচ্ছে তৈলাত, তৈলাত্মক। মানে ত তৈলাত্মক আর ম মস্তিষ্ক। একসঙ্গে। হ্যাঁ, তয়ময়ে। তৈলাত্মক মস্তিষ্কে তৈলদানম বৃথা। এগুলোর প্রয়োগ তো খুব শক্ত শক্ত, এগুলোতে মানে জানা, উদাহরণগুলো আগে ভেবে ভেবে বার করতে হবে। না, এরকম আমরা যদি মানে নিত্য যে দৈনন্দিন যে প্রয়োগ সেগুলোতে দেখি, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মানে ওরকম উদাহরণ অনেক পেতেই পারি। যেমন ধরুন, পেতে পারি। হ্যাঁ, হ্যাঁ, যে ভাবতে হবে। আহ, ধরুন আমরা জল দিয়ে মুড়ি খাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। এবার জল দিয়ে যদি মুড়ি খাই, সেখানে যদি আবার ডাল মেখে খাওয়া হয়, ঠিক আছে, সেটা কি হবে? বৃথা। জল জল ঢেলে মুড়ি খাওয়ার মধ্যে আবার যদি ডাল মাখি, সেই যে ডালটা দেওয়া ওটা বৃথা, ঠিক আছে। কিংবা ধরুন আমরা আম, আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে, ঠিক আছে, এখন ভাত খাওয়ার জন্য মাংস রান্না হলে সেখানে যদি আবার আহ মানে মাংসের সঙ্গে অন্য কিছু তরকারি হলে সেটা যেমন নিরর্থক হয়ে যায়, ঠিক আছে, এই রকম উদাহরণ একটু ভাবতে হবে, ঠিক আছে। এমনি হ্যাঁ, নর্মাল ভাবলে, ধরুন পরীক্ষার আগে, ঠিক আছে, হুম, আমরা এখন বলছি যে পরীক্ষায়াः পূর্বম অধিক চিন্তনম বৃথা, কেবলম পঠনীয়ম। মানে পরীক্ষার আগে বেশি চিন্তা করে কিছু লাভ নেই। কারণ যদি পরীক্ষার আগে আমরা বেশি চিন্তা করি সেটা খারাপ। তাহলে আমাদের কি করতে হবে? চিন্তা না করে পড়তে হবে, ঠিক আছে। পরীক্ষায়াः পূর্বম অধিক চিন্তনম বৃথা পরন্তু সর্বদা পঠনীয়ম। ঠিক আছে, পরীক্ষার আগে অধিক চিন্তা করা বৃথা, কিন্তু আমাদের পড়তে হবে বেশি করে। বুঝতে আচ্ছা, পেরেছেন? ঠিক। আচ্ছা, তারপর হলো নক্তম, রাত্রৌ। নক্তম, এটা যদিও প্রথম আর এক বচনের মতো রূপ লাগছে, কিন্তু এটার অর্থ হচ্ছে সপ্তমী, মানে অধিকরণে যেরকম অর্থ হবে সেরকম অর্থ হবে। উদাহরণ কি? ননক্তম দধি ভুঞ্জিত। অর্থাৎ দেখুন, এখানে রাত্রি দধি ভোগ করা উচিত নয় এরকম বলা হচ্ছে না, কিন্তু কি বলা হচ্ছে? রাত্রিতে দই খাওয়া উচিত নয়। তাহলে এই যে রাত্রিতে, এটার জন্য আমরা কি করি? অধিকরণ কারকেরই প্রয়োগ করি।
ঠিক ওই আছে, তো, এখানে নক্তম এটার অর্থ কিন্তু যদিও প্রথমান্তর মতো দেখতে লাগছে নক্তম এটিকে, কিন্তু এটির অর্থ হচ্ছে অধিকরণ কারকের যেই অর্থ হুম, সেই অর্থ। কিন্তু এর আবার চেঞ্জ হয় না, মানে নক্তাম নক্তে নক্তানি, নক্তম নক্তে নক্তানি এরকম রূপ হয় না, সব জায়গাতে নক্তমই হয়। ঠিক আছে, না নক্তম দধি ভুঞ্জিতা, এই ধরনের কিছু একটা বাক্য ভাবুন আপনি। ন- এটা হচ্ছে ন নক্তম দধি গুঞ্জিত। আচ্ছা। হুম, আপনি এবার একটা বাক্য ভাবুন। নক্তম আহ, শ্রীকৃষ্ণস্য পূজা ভবতি। হুম, নাক্তম শ্রীকৃষ্ণস্য পূজা ভবতি, অর্থাৎ রাত্রিতে শ্রীকৃষ্ণের পূজা হয়। ঠিক আছে, হ্যাঁ, হুম, আচ্ছা তারপর কি বলা হচ্ছে যে বিনা, বিনা এটা আমরা সকলেই জানি যে বিনা এটা অব্যয়, এটা প্রয়োগে দ্বিতীয়া হয়, এটা আমরা সকলেই জানি, তাই তো? বিনা শব্দের যোগে হ্যাঁ, দ্বিতীয়া হয়, এটা আমাদের জানা কি আছে। হয়? কিন্তু হ্যাঁ, বিনা শব্দের যোগে শুধুমাত্র দ্বিতীয়া হয় না, এছাড়াও আরো দুটো বিভক্তি হয়। কি কি হয়? পঞ্চমী আর তৃতীয়া। ঠিক আছে, হ্যাঁ, পঞ্চমী আর তৃতীয়া বিভক্তিও বিনা শব্দের যোগে হয়। হয় আপনি দ্বিতীয়া প্রয়োগ করতে পারেন, অথবা তৃতীয়া, অথবা পঞ্চমী, তিনটের বিভক্তির মধ্যে যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, পৃথক শব্দ যোগে আর বিনা শব্দ যোগে, ঠিক আছে, পৃথক আর বিনা শব্দের যোগে তৃতীয়া, দ্বিতীয়া, তৃতীয়া আর পঞ্চমী এই তিনটে বিভক্তির প্রয়োগ হয়। যেমন হচ্ছে ক্রিয়াম অথবা ক্রিয়ায়াহ অথবা ক্রিয়ায়া বা বিনা ফলম নাস্তি, যদি আপনি কাজ না করেন তাহলে ফল পাবেন না। ঠিক আছে, ক্রিয়াম ক্রিয়ায়াহ ক্রিয়ায়া বা ফলম বা বিনা ফলম নাস্তি, ক্রিয়াম বিনা ফলম নাস্তি, ক্রিয়ায়াহ বিনা ফলম নাস্তি, এখানে হচ্ছে পঞ্চমী বিভক্তি। আর ক্রিয়ায়া বা ক্রিয়ায়া বিনা ফলম নাস্তি এখানে হচ্ছে তৃতীয়া। ঠিক আছে, তাহলে বিনা শব্দের যোগে দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী তিনটে বিভক্তি হলো। তারপর আরেকটা বাক্য দেয়া হচ্ছে যে ফলম ফলাৎ ফলেন বা বিনা পরিশ্রমঃ অসার্থকঃ, অর্থাৎ ফলম বিনা পরিশ্রমঃ অসার্থকঃ, ফল ছাড়া পরিশ্রম অসার্থক, তার কোনো লাভ নেই। ঠিক আছে, ফলাৎ বিনা পরিশ্রমঃ অসার্থকঃ, অথবা ফলম ফলেন বিনা পরিশ্রমঃ অসার্থকঃ, অর্থাৎ যেই পরিশ্রমের ফল নেই সেটা হচ্ছে অসার্থক পরিশ্রম। ঠিক আছে, যেই ক্রিয়া মানে ক্রিয়া ছাড়া ফল পাওয়া যায় না, আবার ফল ছাড়া পরিশ্রম হচ্ছে অসার্থক। ঠিক আছে, এরকমই বিনা শব্দের যোগে আপনি একটা বাক্য বলুন। আমরা যেমন বলি জলম বিনা মৎস্য হুম ন জীবতি, হুম, তাহলে জলম এটাও তো বিনা, হবে। হ্যাঁ হবে। মৎস্য মিন মৎস্য, হবে, মিন হবে যদি বলি, মিন হুম হবে বলি। হুম, অথবা জলম মৎস্যম। বিনা মৎস্যম। আচ্ছা, হুম, মৎস্যটাও হচ্ছে নপুংসক লিঙ্গ। হ্যাঁ হ্যাঁ, না জলম না, বিনা সরি, নপুংসক নয়, পুংলিঙ্গ, মৎস্যহ। মৎস্যহ। হুম জলম বিনা মৎস্যহ ন হুম, জীবতি। না জীবতি, অথবা তাহলে ওটাকে তৃতীয়াও করা যায়, জলে হুম, ন বিনা জলেন বিনা মৎস্যহ ন জীবতি, অথবা জীবতি। হুম। অথবা পঞ্চমী হুম, জলাৎ, জলাৎ জলাৎ বিনা মৎস্যহ ন জীবতি। মৎস্যহ না জীবতি। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে স্বস্তি। স্বস্তি এটা আমরা সকলেই মোটামুটি জানি যে স্বস্তি এটার অর্থ হচ্ছে মঙ্গলম, কল্যাণম অথবা সুখম। উদাহরণ কি আছে যে স্বস্তি অস্তুতে,
তে এখানে কোন বিভক্তি আছে? এটা হচ্ছে চতুর্থী। চতুর্থী কেন হলো? ওই এই ধাতুর প্রয়োগের জন্য, ষষ্ঠী ষষ্ঠী শব্দ শব্দ প্রয়োগের জন্য। বলা হচ্ছে যে নমঃ, স্বস্তি, স্বাহা, স্বাধা, আলম, আলম, এই শব্দগুলো যদি যোগ করা হয় তাহলে চতুর্থী বিভক্তি হয়। হ্যাঁ, আচ্ছা, আলম শব্দ যোগে তৃতীয়া আর চতুর্থী দুটোই হয়। তাহলে আগের দিন আমরা দেখেছিলাম শ্রমেনা আলম আর শ্রমায় আলম। তাহলে এই চতুর্থী হলে কি অর্থ হয় আর তৃতীয়া হলে কি অর্থ হয়? আগের দিন কিন্তু আমরা উদাহরণ দেখেছিলাম। হ্যাঁ, আমরা বলছি অলম মানে বলেছিলাম যে মানে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত আর কি। মানে দৈত্য দৈত্য দৈত্যহি হরি অলম, না, মানে ওর দৈত্যেভ্যঃ দৈত্যভ্যঃ হরি বিষ্ণু বা হরি অলম। হ্যাঁ, তাহলে পর্যাপ্ত অর্থ বোঝালে চতুর্থী হয়, নমস্পস্তি স্বাধালম বসেন। আর অলম যদি মানে ছাড়া এই অর্থে বোঝানো হয় তখন কিন্তু তৃতীয়া হয়। তার কি উদাহরণ দেখেছিলাম? অন্নেনা অলম মানে ভাত ছাড়া, ছাড়া, হ্যাঁ। অথবা ব্যজনেনা অলম পাখা ছাড়া, ব্যঞ্জনেনা অলম তরকারি ছাড়া, ব্যঞ্জনেনা অলম অন্নম খাদাতি, অর্থাৎ তরকারি ছাড়া ভাত খাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে স্পষ্টি শব্দ যোগে চতুর্থী হয়েছে। তে এটা কোন শব্দের রূপ? তাহলে কোন শব্দের কোথাকার রূপ? চতুর্থী। হ্যাঁ, তুভ্রমের জায়গায় তে একটা মানে আলাদা এটা হতে পারে। ইউষ্মৎ শব্দের চতুর্থীর এক বচনে যে বিকল্প রূপ আছে তে, সেটা এখানে স্বস্তি অস্তু তে। ঠিক আছে, তোমার স্বস্তি হোক বা তোমার মঙ্গল হোক বা তোমার কল্যাণ হোক বা তোমার সুখ হোক। স্বস্তি ভবতে, তোমার কল্যাণ হোক, বা ভবৎ শব্দের অর্থ হচ্ছে আপনার, আপনার কল্যাণ হোক, মঙ্গল হোক অথবা সুখ বৃদ্ধি হোক। ঠিক আছে, এখানে দেখুন তে তে এটা কিন্তু বাক্যের আদিতে ব্যবহার করা হচ্ছে না। ঠিক আছে, তে স্বস্তি অস্তু তোমার মঙ্গল হোক, এরকম যদি আমরা বাংলায় বলছি, কিন্তু তেটা বাক্যের আদিতে প্রয়োগ করা হচ্ছে না। বাক্যের শেষে কিংবা মাঝখানে যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে পারেন, কিন্তু বাক্যের প্রথমেই ইউষ্মৎ আর অস্মৎ শব্দের যে বিকল্প রূপগুলো হয় সেগুলো প্রয়োগ করা হয় না, বা প্রয়োগ করা হচ্ছে ভুল। হয় আপনি বাক্যের শেষে ব্যবহার করতে পারেন কিংবা মাঝামাঝি ব্যবহার করতে পারেন, প্রথমে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তে স্বস্তি অস্তু এরকম বলা যাবে না, কিন্তু তুভ্যম স্বস্তি অস্তু বলতে পারেন, কিন্তু তে স্বস্তি অস্তু এটা বলা যাবে না। ঠিক আছে, বিকল্প রূপগুলো সবসময় শেষের দিকেই বলতে হয়, না হলে মাঝের দিকে বলতে হয়। ঠিক আছে, এবার আপনি স্বস্তি দিয়ে একটা বাক্য বলুন। স্বস্তি তস্मै অস্তু। স্বস্তি তস্मै অস্তু, তার মঙ্গল হোক বা তার কল্যাণ হোক। আচ্ছা, তারপর মৃষা আর মিথ্যা বলে দুটো অব্যয় আছে। ঠিক আছে, মৃষা আর মিথ্যা দুটো অব্যয়, দুটোর একই অর্থ অসত্যম। ঠিক আছে, মৃষা মিথ্যা বা না বক্তব্যম, মৃষা না বক্তব্যম, মিথ্যা না বক্তব্যম, মিথ্যা বলা উচিত নয় অথবা মৃষা বলা উচিত নয়। ঠিক আছে, আচ্ছা, আপনি একটা মৃষা দিয়ে বাক্য বলুন। কিমर्थম ত্বম মৃষা মৃষা বাক্যম
আহ, অ- অব- অবদহ। হুম। ত্বম অবদহ মধ্যম পুরুষের এক বচন। কিমর্থম ত্বম মৃষা, বাক্যম নাও বলতে পারেন, শুধু মৃষা বললেও হবে। আহ, কিমর্থম ত্বম মৃষা অবদহ, তুমি কেন মিথ্যা বলেছিলে, হুম, ঠিক আছে। অথবা ত্বম কিমর্থম মিথ্যা অবদহ। মিথ্যে অবদহ। আচ্ছা তারপর আচ্ছা, হচ্ছে এখানে পুরা। বাক্যম বলার দরকার নেই। না না না। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে পুরা। আমরা এটা প্রচন্ড মানে 8-9-এ যখন সংস্কৃত বই আমরা পড়েছি, হুম, সেক্ষেত্রে এই পুরা 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 হুম, কপিলাবস্তৌ হুম, হুম, নিবসতি স্ম কশ্চন রাজা, এই যে পুরা দিয়ে বাক্য শুরু হয়, ঠিক আছে। তাহলে পুরাটা তো যেহেতু অধিকরণ অর্থে এরকম বোঝানো হয়, তাহলে ওখানে সপ্তমী বিভক্তি হওয়ার কথা ছিল, হুম, কিন্তু সেটা হয় না। কি হয়? হুম, পুরা। পুরা। কারণ সেটা হচ্ছে অব্যয়। কি? পুরা কবীনাম গণনা প্রসঙ্গে কালিদাসः কনিষ্ঠিকাধিষ্ঠিতः। অর্থাৎ পুরা মানে প্রাচীনকালে যখন কবিদের গণনা প্রসঙ্গ হয়েছিল, তখন সবার আগে কনিষ্ঠিকা মানে হচ্ছে আমাদের যে ছোট আঙুল, ঠিক আছে, সেই হুম, কনিষ্ঠিকায় সবার প্রথমে কি অধিষ্ঠিত হয়েছিল? কালিদাস। এটা একটা শ্লোকের অংশ, ঠিক আছে। শ্লোকটা এরকম আছে: পুরা কবীনাম গণনা প্রসঙ্গে কনিষ্ঠিকাধিষ্ঠিত কালিদাসः অদ্যাপি তত্তুল্য কবেরভাবাৎ অনামিকা সার্থবতী বভূব। অর্থাৎ পুরা কবিদের গণনা প্রসঙ্গে কালিদাস সবার প্রথমে কনিষ্ঠিকাতে অধিষ্ঠিত হয়েছিলেন। এখনো পর্যন্ত কালিদাসের তুল্য কবি যেহেতু পাওয়া যায় না, সেই জন্য কনিষ্ঠিকার যে অনামিকা নাম দেওয়া হয়েছে, অর্থাৎ যার কোনো নাম দেওয়া যায় না, কালিদাস ছাড়া আর কারো নাম সেখানে নেওয়া যায় না বা তার নাম করা যায় না, সেই জন্য কনিষ্ঠিকার যে অনামিকা নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে স্বার্থবতী, ঠিক আছে। অর্থাৎ সেই নামটা হচ্ছে যথার্থ, ঠিক আছে। তো এখানে অনামিকাটা তো পরেরটা। কনিষ্ঠিকার পরেরটা তো অনামিকা। মানে অনামিকা মানে কি? না, মানে যে আঙুলের কথাটা সেটা বললেন কি? না না না, অনামিকা বলতে আঙুলটাকে বলা হচ্ছে, মানে কনিষ্ঠিকার যে আর কোনো নাম দেওয়া যায়নি, ঠিক আছে। আচ্ছা, নামঃ আচ্ছা। নাস্তি ইয়াস্যাহ সা, হুম, অর্থাৎ এখানে বহুব্রীহি সমাস, যার আর কোনো নাম নেই, ঠিক আছে, নাম নেই। সেটাকে আচ্ছা, অনামিকা বলা হচ্ছে। এখানে অনামিকা বলতে আঙুলটাকে বোঝানো হচ্ছে না, পরের আঙুলটাকে নয়। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। কনিষ্ঠা যেটা আছে, কনিষ্ঠিকা হুম, যেটা, সেটারই নাম যেহেতু দেওয়া যাচ্ছে না, তাই সেটাকেই বলা হচ্ছে অনামিকা, যার কোনো নাম নেই, ঠিক আছে। তারপর নাম। এখানে তাহলে দেখুন পুরা শব্দের প্রয়োগ আছে। পুরা কবীনাম গণনা প্রসঙ্গে কালিদাসः কনিষ্ঠিকাধিষ্ঠিতः। আচ্ছা, এবার আপনি পুরা দিয়ে একটা বাক্য বলুন। পুরা হরিশ্চন্দ্র নাম্নী এক রাজাহ অভবৎ। হুম, অনেকগুলো ভুল হলো। পুরা, তারপর পুরা হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র, তারপর নামকः। নামক, নামকহ। হুম, আচ্ছা, পুরা হরিশ্চন্দ্র নামকः, নামকহ, নামকহ, তারপর নামকহ। ই রাজা, রাজাটা কশ্চন, তো কশ্চন আচ্ছা, রাজা, কচ্ছন রাজা আসিত। বা প্রতিবসতি স্ম। আচ্ছা, আচ্ছা, এখানে রাজন রাজাহা হবে না কিন্তু, যদি আমরা রাজা, সমাস করি তখন কিন্তু মহারাজাহা, কিন্তু আসলে মহারাজা, হচ্ছে রাজন হচ্ছে নকারান্ত রাজন। শব্দ। হ্যাঁ, হ্যাঁ, রাজন, রাজন, রাজা, রাজন। ঠিক কশ্চন আছে। রাজন, রাজন নয়, রাজা, কশ্চন রাজা। কশ্চন রাজা। হুম, আচ্ছা, প্রথমার এক বচনে তো রাজাই হয়। হুম, রাজা রাজন রাজানৌ রাজনঃ। হ্যাঁ, রাজা রাজন প্রতি বসতি স্ম। হুম, আচ্ছা, পুরা হলো। তারপর হচ্ছে মিথাস, এটা যখন প্রয়োগ হয় মিথাহা হয়ে যায়, কারণ দন্তস্বটার বিসর্গ হয়ে যায়। এটার অর্থ হচ্ছে পরস্পরম। বাক্য হচ্ছে কি? রামः শ্যামः চ মিথः বার্তালাপম কুরুতः। অর্থাৎ
রাম এবং শ্যাম পরস্পর কথা বলছে, ঠিক আছে, একে অপরের সঙ্গে পরস্পর কথা বলছে। রামঃ শ্যামঃ চ মিথঃ বার্তালাপম কুরুতঃ। রাম এবং শ্যাম পরস্পর বাক্যলাপ করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি স্যার এরকম বলা যায় যে বালকেরা পরস্পর বাক্যালাপ করছে, এটা কি হবে? হ্যাঁ, হবে। তাহলে বালকাহা মিথঃ বার্তালাপং কুর্বন্তি, এরকম। কুর্বন্তি। মানে রাম ও সাম যদি না দিয়ে একসঙ্গে পুংলিঙ্গ, মানে পুংলিঙ্গতে অনেকজনকে বোঝাই, তাহলে সেখানেও ব্যবহার করা যাবে। হুম, বহুবচনেও ব্যবহার করা যায়। বালকাः পরস্পরম বা মিথ্যাः বাক্যালাপম কুর্বন্তি, হ্যাঁ, ঠিক আছে। ঠিক। দ্বিবচন অথবা বহুবচন, কারণ পরস্পর যেহেতু হ্যাঁ, বলছি পরস্পর। অবশ্যই দুই বা ততোধিক ব্যক্তি বা কিন্তু তত। দরকার, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রায়স, এটা যখন প্রয়োগ করি তখন কিন্তু আমরা প্রায়ঃ এইরকম প্রয়োগ করি, কারণ দন্তস্বটা তখন বিসর্গ হয়ে যায়, ঠিক আছে। যেমন হচ্ছে अहम प्रायः চতুর্বাদনে এব নিদ্রায়াः উত্তিষ্ঠামি। এখানে যে প্রায়ः শব্দটা আছে এটার হ্যাঁ, কিন্তু বহুবারম এই অর্থ, ঠিক আছে। অর্থাৎ না না, প্রথমে হচ্ছে বহুধা। বহুধা মানে হচ্ছে কি বেশিরভাগ দিন বা বেশিরভাগ, আমরা বলি না বেশিরভাগটাই হচ্ছে এরকম, ঠিক আছে। সেই ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু আমরা প্রায়ः শব্দটা ব্যবহার করতে পারি, যেমন अहम प्रायः चतुर्वादने एव निद्रायाः उत्तिष्ठामि, মানে আমি বেশিরভাগ দিনই ভোর 4টেয় ঘুম থেকে উঠি। अहम प्रायः चतुर्वादने एव निद्रायाः उत्तिष्ठामि। তারপরে যে প্রায়ः আছে এটা কিন্তু আবার বহুবারম এই অর্থে, ঠিক আছে। প্রায়ः এব বৃষ্টিः ভবতি বর্ষাকালে, মানে বর্ষাকালে বহুবার বৃষ্টি হয়, ঠিক আছে, বারবার বৃষ্টি হচ্ছে, বহুবারম প্রায়ः। আর প্রথম যে প্রায়ः এটার অর্থ হচ্ছে বেশিরভাগ, ঠিক আছে। তাহলে দেখুন প্রায়ः এটাই কিন্তু প্রসঙ্গক্রমে দুরকম অর্থে প্রয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে বেশিরভাগ দিন আর একটা হচ্ছে বহুবার বা অনেকবার, ঠিক আছে। তাহলে এই রকম দুটো বাক্য আপনি ভাবুন। সে দুটো অব্যয় পর পর বসানো যাবে? হ্যাঁ, তাহলে এরকম যদি বলি, অহম প্রায়ঃ নক্তম একাদশ বাদনে হুম, নিদ্রামি। নিদ্রামি, একদম ঠিক। মানে আমি বেশিরভাগ দিনই হুম, রাত্রে 11টায় ঘুমাই। ঘুমাই। আচ্ছা, এবার বহুবার এই অর্থে কিছু একটা বাক্য ভাবুন। হ্যঃ হুম, রাত্রৌ হুম, কুক্কুরः হুম, প্রায়ঃ হুম। গর্জতি। না, হিয়াহ বললে গর্জতি কি করে হবে? হিয়াহ তো অতীতকাল। অতীতকাল। অগর্জত। অগর্জত মানে হচ্ছে বারবার, বারবার। বারবার কালকে রাত্রে কুকুর ডাকছিল, প্রায়ঃ, বারবার, ঠিক আছে। আর প্রথম হ্যাঁ, যে বাক্যটা করলেন সেটা হচ্ছে বেশিরভাগ দিন বা বেশিরভাগ দিন। প্রায়শই, প্রায়শই যেটা আমরা বলি, প্রায়শই আমি 11টার সময় ঘুমাই, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে মুহুর্মুহুঃ। মুহুর হচ্ছে মেন অব্যয়, সেটা দুবার প্রয়োগ করা হয়, যখনই প্রয়োগ করা হয় মুহুর্মুহুঃ, যেটার অর্থ হচ্ছে বারম পুনঃ পুনঃ, বারবার অথবা পুনঃ পুনঃ, যেটা আমরা বলি
বাক্য হচ্ছে মুহুর্মুহুঃ বৃষ্টিঃ পততি, বারবার বৃষ্টি হচ্ছে। মুহুর্মুহুঃ কলহঃ ভবতি, বারবার ঝগড়া হচ্ছে। মুহুর্মুহুঃ মেঘম গর্জতি, বারবার মেঘ ডাকছে। ঠিক আছে। মুহুর্মুহুঃ আম্রম পততি, বারবার গাছ থেকে আম পড়ছে। ঠিক আছে। এই ধরনের জন্য মুহুর্মুহুঃ অথবা মুহুঃ। ঠিক আছে। স্যার, মুহুর্মুহুর মিছিল মিছিল যাচ্ছে, বারবার মিছিল যাচ্ছে, হ্যাঁ। মিছিলকে কি বলবো? মুহুর্মুহুঃ জনসম্মর্দः জনসম্মর্দः। অথবা জনসভা ভবতি। জনসভা ভবতি। আচ্ছা, জনসভা ভবতি। আচ্ছা, তারপরে হচ্ছে সাকম। সাকম এটার যা অর্থ সেই অর্থেই সামাম আর সার্ধম এই দুটো অব্যয় প্রয়োগ করা হয়, যেটার অর্থ হচ্ছে সঙ্গে। ঠিক আছে। সাকম, সমম, সার্ধম এই সবগুলোরই অর্থ হচ্ছে সঙ্গে। যেমন বাক্য হচ্ছে পিত্রা সাকম অহম আপনম গতবান। এই যে সাকম, সার্ধম, সমম এই অব্যয়গুলো যখন প্রয়োগ করা হয়, যার সঙ্গে যাওয়া হয় তার সঙ্গে সবসময় তৃতীয়া বিভক্তি হয়। পিত্রা সাকম অহম আপনম গতবান। ঠিক আছে। পিত্রা সাকম অহম আপনম গতবান। স্যার, এই এই যে যে এখানে এখানে কি গতবান যে দিল, মানে হুম, এটি কি অতীতকাল হওয়া বাঞ্ছনীয় না? না দরকার না, নেই সেরকম। অহম গচ্ছামি। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। অহম গমিষ্যামি, যা কিছু হতে পারে। তৃতীয়াটা বাঞ্ছনীয়, মানে যার সঙ্গে যাওয়া হচ্ছে তার সঙ্গে সবসময় তৃতীয়াই হয়। ঠিক। রামেণ সাকম লক্ষ্মণঃ বনম অগচ্ছত। অগাচ্ছাত, একদম ঠিক। আচ্ছা, এইগুলো কিন্তু লিখে রাখতে পারেন। এই যে সাকম যোগে তৃতীয়া হয়, ঠিক তৃতীয়া আছে, হবে, হ্যাঁ। নামাহা, স্বস্তি, স্বাহা এগুলোর যোগে চতুর্থী। যখন অলম শব্দের পর্যাপ্ত অর্থ বোঝানো হবে তখন চতুর্থী, কিন্তু আহ মানে হচ্ছে ছাড়া অর্থ বোঝানো হবে তখন হচ্ছে তৃতীয়া। ঠিক আছে। বিনা শব্দযোগে তৃতীয়া, চতুর্থী, দ্বিতীয়া, এই পঞ্চমী, দ্বিতীয়া, তিনটে বিভক্তি হয়। এগুলো এক জায়গায় লিখে রাখতে পারেন। এগুলো কিন্তু আর বারবার আপনাকে বলা হবে না কিংবা শেখানো হবে না, এইগুলো কিন্তু ঠিক। এর মাধ্যমেই আপনাকে শেখানো হয়ে যাচ্ছে। কেন ঠিক হবে, আছে। হ্যাঁ। আমরা যখন বাক্য প্রয়োগ করব তখন কিন্তু এবার কি করতে হবে, আমাদের এই অর্থগুলো মানে মাথায় রেখে রেখে বাক্য প্রয়োগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে সার্ধম, সার্ধমটা সেটাও তৃতীয়াই হয়। হ্যাঁ। তার মানেটা এটা, সমম সার্ধম। আচ্ছা, তার মানে সহযোগে তৃতীয়া, সেটাই তো এটা। হুম হুম হুম। আচ্ছা, তারপরে হচ্ছে নামাজ। কি নামাজ? এটা আমরা জানি মোটামুটি, নমঃ প্রয়োগ করা হয় বাক্যে। নমঃ বিষ্ণবে, নমঃ প্রজাপতয়ে। নমস্পস্তি স্বাহা, ওখানে যেহেতু প্রথমেই নমঃ আছে তাই নমঃ এর যোগেও কিন্তু চতুর্থী হয়। নমঃ বিষ্ণবে, নমঃ প্রজাপতয়ে, অর্থাৎ প্রজাপতিকে নমস্কার বা বিষ্ণুকে নমস্কার। ঠিক আছে। রামকৃষ্ণায় নমঃ, এরকম বলবো। রামকৃষ্ণায় নমঃ, शारदा देव्यै नमः, দেবই নমঃ। विवेकानन्दाय नमः, कृष्णाय नमः, गोविन्दाय नमः,
তারাयै নমঃ। তারপর হচ্ছে ধিক, ধিক্কার, এই অর্থে কি বলা হচ্ছে? রামম সীতাম লক্ষ্মণং চ জীবিকার্থে বিক্রীণিতে ইয়ঃ নরঃ তম ধিক। যেই ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধির জন্য বা স্বার্থ লাভের জন্য রাম, সীতা এবং লক্ষণকে বিক্রি করে দেয়, সেই যে ব্যক্তি তাকে ধিক্কার বা তার প্রতি ধিক্কার। ঠিক আছে, এই যে ধিক শব্দ যোগে কিন্তু দ্বিতীয়া হয়, এটাও লিখে রাখতে পারেন। ধিক শব্দ যোগে সবসময় দ্বিতীয়া হয়। ঠিক আছে, যেমন হচ্ছে ইয়াহা কলিকাতায়াহ ঘৃণ্যম কার্যম কৃতবান তম ধিক। যে কলকাতার জঘন্য কাজটি করেছে তাকে ধিক্কার। ইয়াহা কলিকাতায়াহ ঘৃণ্যম কার্যম কৃতবান তম ধিক। তাকে ধিক্কার বা তার প্রতি ধিক্কার জানায়। মানে এই যে ধিক যে দ্বিতীয়া হলো, মানে এই তাকে তাকে ধিক, এই যে যেটা সেইটাই তম, এইটাই তো দ্বিতীয়া। তম ধিক। আর এই যে স্যার এই যে রামম সীতাম লক্ষ্মণম, এইগুলো যে দ্বিতীয়া হয়েছে, ওগুলো হচ্ছে বিক্রিনাতি কর্ম হিসেবে, কর্ম হিসাবে, কর্ম হিসাবে। আচ্ছা, তার মানে তম ধিক এইটা। স্যার এটাতে যদি এরকম বলা হয় যে ইয়হ পিতরৌ পিতরহ ন সেবতে তম ধিক। পিতরহ কি করে হবে? মানে পিতা মাতাকে আমি দুটো একসঙ্গে বলছি। হ্যাঁ, তাহলে পিতা পিতরহ পিতা, হ্যাঁ হ্যাঁ, বহুবচন হিসেবে বলতে পারে, বহুবচন হিসাবে বলতে পারি না, পিতা মাতাকে বেশ বলছি। ইয়হ পিতরহ, পিতরহ, তাহলে তাহলে এইটা তো স্যার এই হবে, মানে দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি হবে তো। পিতৃন, ইয়হ পিতৃন ন সেবতে তম ধিক। তম ধিক, তাকে ধিক্কার। তারপর হলো অথ। অথ শব্দ বা অথ অব্যয়টার এটার অনেকগুলো অর্থ আছে। প্রথম অর্থ হচ্ছে আরম্ভ, অর্থাৎ আরম্ভ হচ্ছে এই রকম অর্থ বোঝাতে অথ শব্দের প্রয়োগ করা হয়। অনন্তর মানে পর, ঠিক আছে, তারপর, এই রকম অর্থ বোঝাতে অথ শব্দ প্রয়োগ করা হয়। অথ শব্দ বিকল্পার্থে মানে এটা নাকি এটা, ঠিক আছে, সেই অর্থে অথ অব্যয়ের প্রয়োগ করা হয়। অথবা সমুচ্চয় মানে হচ্ছে অনেকজনের সমন্বয়, এই অর্থ বোঝাতেও অথ শব্দের প্রয়োগ করা হয়। যেমন ধরুন অথ শব্দানুশাসনম, অর্থাৎ এই ব্যাকরণ গ্রন্থের বা ব্যাকরণ শাস্ত্রের শুরু হবার প্রথমেই বলা হয়েছে অথ শব্দানুশাসনম, অর্থাৎ শব্দের যে অনুশাসন বা শব্দের যে ব্যাকরণ সেটি এখন আরম্ভ হচ্ছে। ঠিক আছে, যোগ শাস্ত্রে সবার প্রথমেই বলা হয়েছে অথ যোগানুশাসনম, এখন যোগ শাস্ত্র শুরু হচ্ছে। ঠিক আছে, এই যে শুরু হচ্ছে এই অর্থের জন্য অথ শব্দটার প্রয়োগ করা হয়েছে। আরম্ভ অর্থে অথ শব্দের প্রয়োগ করা হয়। আচ্ছা, যখন স্যার আমরা গীতা পাঠ করি তখন প্রথমে বলি অথ প্রথমাধ্যায়ঃ, অথ প্রথমাধ্যায়ঃ, তার মানে অথ মানে এটা শুরু হলো, শুরু হলো, প্রথম অধ্যায় শুরু হচ্ছে, প্রথম অধ্যায় শুরু হচ্ছে। হ্যাঁ, অথ প্রথম অধ্যায়, এরকম বলা হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে অনন্তর বা পরে, এই রকম অর্থ অথ শব্দের অথ অব্যয়টার প্রয়োগ করা হয়। যেমন হচ্ছে কি বেদান্ত শাস্ত্রের প্রথমেই বলা হয়েছে অথ অথঃ অতঃ
ব্রহ্ম জিজ্ঞাসা। আচ্ছা, এখানে অথ শব্দের অর্থ হচ্ছে কি, যে অধিকারী লক্ষণ জানার পর ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হচ্ছে বা বেদান্ত শাস্ত্র শুরু হচ্ছে। তাহলে অধিকারী লক্ষণ জানার পর, ঠিক আছে, এই যে পর অর্থ বোঝাবার জন্য, মানে এটির পর এটি, ঠিক আছে। ধরুন কি বলা হচ্ছে যে প্রথম स्तरात् अथ 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 प्रथमस्तरात् द्वितीयस्तरः आरभ्यते, অর্থাৎ বা অথ প্রথমস্তরম দ্বিতীয়স্তরः আরভ্যতে, আপনাদের প্রথম স্তরের পর তারপর দ্বিতীয় স্তর পড়ানো শুরু হয়েছে, ঠিক আছে। অথ প্রথমস্তরম দ্বিতীয়স্তরস্য পাঠः পাঠ পাঠः কৃতः, অর্থাৎ প্রথম স্তরের পর দ্বিতীয় স্তরের পাঠ শুরু হয়েছে। এই যে অথ এখানে তাহলে কি অর্থে প্রয়োগ করা হলো, পরে, এই রকম অর্থে। পরে। বিকল্পার্থে যেমন হচ্ছে শব্দঃ নিত্যাহ অথ অনিত্যাহ, মানে হচ্ছে শব্দ নিত্য নাকি অনিত্য, বিকল্প। বিকল্প। আর সমুচ্চয় অর্থ হচ্ছে পিতা মাতা অথচ পত্নী আগচ্ছতি। ধরুন কেউ কাউকে জিজ্ঞাসা করছে যে তুমি একা এলে, বাকিরা কেউ আসেনি, তখন সে উত্তর দেবে কি, বাবা মার স্ত্রী আসছে, একটু পর আসছে তারা। পিতা আচ্ছা, মাতা অথচ পত্নী আগচ্ছতি, বাবা মা এবং বউ একটু পর আসবে, ঠিক আছে। পিতা মাতা অথচ পত্নী আগচ্ছতি, তাহলে সমুচ্চয় অর্থ। দেখুন তাহলে অথ একটাই অব্যয়, কিন্তু সেটার কিন্তু চারটে কন্ডিশনে ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে সমুচ্চয় অর্থ যখন বলা হচ্ছে তখন, ঠিক আছে, আরম্ভ অর্থ যখন বলা হচ্ছে তখন, পরে এই রকম অর্থ যখন বলা হচ্ছে তখন, আর বিকল্প অর্থ যখন বলা হচ্ছে তখন, ঠিক আছে। ঠিক আছে। এবার তাহলে এটার একটা করে উদাহরণ ভাবুন আপনি। ওটা তো স্যার আরম্ভটা বললাম, অথ প্রথম অধ্যায়, যেটা ওটা হুম হুম ওইভাবেই বলা হলো। আচ্ছা, হুম আহ, এটা তো সাধারণত মানে একটা তারপর কথাটা আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি, তারপর হুম যখন মানে এই কাজটা করার পর আর একটা কাজ করছি, তখন আমরা হুম লিখি যে অথ আমরা এইটা করলাম। হুম। আমি বাড়িতে গিয়ে দশরথ दशरथाद् अनन्तरं বা দশরথাৎ অথ রামः রাজ্যভারম গৃহীতবান, দশরথের পর রাম রাজ্যের ভার গ্রহণ করেছিলেন। আচ্ছা আচ্ছা, দশরথ অথ। হুম। আর সমুচ্চয় শব্দতে আমরা যদি এরকম বলি মিত্র, মিত্রম, হুম মিত্রম, মিত্র, মিত্রপত্নী চ আগচ্ছন্তি। হুম। এটা তো না, চ নয়, অথ, অথ বলতে অথ, হয়। অথ, হ্যাঁ হুম অথ, হুম। মিত্রম, মিত্রপত্নী, অথ আগচ্ছে, আগ, এটা কি স্যার সিঙ্গুলারই থাকবে? মিত্রম, মিত্রম অথ মিত্রপত্নী আগচ্ছতি, আগচ্ছতঃ, ঠিক আছে। আগাচ্ছতা হবে, হ্যাঁ। এটা হুম, যে দ্বিতীয় বিভক্তিটা যে হবে, দ্বিবচন হবে। আগাচ্ছতা। হ্যাঁ। বউ এবং বন্ধু আসছে, মিত্রম অথ মিত্রপত্নী আগচ্ছতঃ। আচ্ছা স্যার, এখানে যেটা আছে পিতা মাতা অথ চ পত্নী আগাচ্ছতি, এখানে তো হলো। আগচ্ছন্তি হবে, এটা আমি ভুল করেছি, আগচ্ছন্তি। আচ্ছা, যেমন যতগুলো কর্তা, তো যতগুলো কর্তা আছে সবগুলো নিয়ে যেটা হবে সেটা বহুবচন হবে। হুম হুম হুম। আচ্ছা, এরপর হচ্ছে সপদি, অর্থাৎ শীঘ্রম, সপদি আগচ্ছতি,
মানে তাড়াতাড়ি আসছে। তাড়াতাড়ি আসছে। সপদি আগাচ্ছতি, তাড়াতাড়ি আসছে। আচ্ছা, এরপর হচ্ছে নিপাতনের উদাহরণ। মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে শব্দগুলো দেখলাম, পুরা, মিথ্যাহ, প্রায়ঃ, মুহুঃ, সাকম, নমঃ, দিক, অথ, এই সমস্ত শব্দগুলো হচ্ছে স্বরাদি শব্দ, মানে স্বরাদি গণে পঠিত হয়েছে, তাই এগুলোকে অব্যয় বলা হচ্ছে। এরপর হচ্ছে নিপাত। নিপাত সংজ্ঞা পাণিনি মুনির দ্বারা করা হয়েছে। সেই নিপাত অর্থে কোন কোন অব্যয় আছে সেগুলোর কিছু উদাহরণ আমরা দেখব। যেমন প্রথমেই হচ্ছে চ। চ, এই যে শব্দটা, এটার পাণিনি মুনি কি নাম দিয়েছেন? নিপাত বলে একটা নাম দিয়েছেন। নিপাত সংজ্ঞা যাদের হয় সবগুলোই অব্যয়, তাহলে এই চটাও হচ্ছে একটা অব্যয়। ঠিক আছে, তিন লিঙ্গেই কোনো পরিবর্তন হবে না। যেমন ধরুন চ, এটারও কিন্তু 4 রকম অর্থ আছে। 4 রকম না, কটা দেখুন, 1 2 3 4 5 6, 6টা অর্থ আছে। প্রথমে হচ্ছে সমুচ্চয়। কি বলছে? যে অজরা মরাবত প্রাজ্ঞাহ বিদ্যাম অর্থাঞ্চ চিন্তায়েত। এখানে বিদ্যা এবং অর্থর কি বলা হচ্ছে? সমুচ্চয় বলা হচ্ছে। কি বলছে? যে যিনি প্রাজ্ঞাহ অর্থাৎ যিনি পণ্ডিত, তিনি কি করবেন? অজরা মরাবত অর্থাৎ অজরা হচ্ছে যার কোনো রোগ, জ্বর, জ্বর মানে হচ্ছে রোগ, রোগবিহীন, এবং অমর বলতে মরণবিহীন। এই রকম ভাবে বিদ্যা আর অর্থকে চিন্তা করবে। অর্থাৎ বিদ্যাকে চিন্তা করবে হচ্ছে, বিদ্যা এবং অর্থ এই দুটোকে যিনি পণ্ডিত ব্যক্তি, তিনি কিরকম ভাবে দেখবেন? অজরাবত অমরাবত, অর্থাৎ বিদ্যার কখনো রোগ হয় না, অর্থের কখনো রোগ হয় না, আর বিদ্যার কখনো শেষ হয় না, অর্থেরও কখনো শেষ হয় না। ঠিক আছে, এইভাবে পণ্ডিত দেখবে। কিন্তু যারা আহ মূর্খ, তারা কি ভাববে? যে বিদ্যা শেষ হয়ে যায় আর টাকা পয়সাও শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে বিদ্যা অর্থান চ, এই যে চ, এর দ্বারা বিদ্যা এবং অর্থের সমুচ্চয় বা সমন্বয়কে বোঝানো হয়েছে। তারপর কি বলা হচ্ছে? ইতরে ইতরে যোগাহ, মানে হচ্ছে আলাদা আলাদা যখন বলা হয়। যেমন রাজা রাজ্ঞী চ মাগধী, অর্থাৎ মাগধী রাজা, মাগধী রাজ্ঞী, মগধের রাজা এবং মগধের রানী। ঠিক আছে, এখানে আচ্ছা। ইতরে ইতরা মানে আলাদা আলাদা ভাবে দেখুন। প্রথমে মাগধী, এটার সঙ্গে রাজা, এটার অন্বয় হচ্ছে মাগধী রাজা, তারপর আবার মাগধী রাজ্ঞী। এই যে আলাদা আলাদা যোগ হলো, তার কারণ হচ্ছে এই চকারটা। চকারটা না থাকলে কিন্তু রাজা রাজ্ঞী এখানে আলাদা আলাদা প্রয়োগ না হয়ে এটা কিন্তু দ্বিবচনে প্রয়োগ হয়ে যেত, রাজা রাজ্ঞী। হ্যাঁ, রাজা ঠিক এবং আছে। রাজ্ঞী হয়ে যেত। হুম। আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে সমাহার। সমাহার অর্থ কি? না, চকারটা থাকছে না, কিন্তু এটার একটা সমষ্টি বোঝাচ্ছে। যেমন হচ্ছে বাক্পাণি পাদম, অর্থাৎ বাক মানে হচ্ছে বা জিহ্বা, মানে কথা। পানি হ্যাঁ, মানে হচ্ছে পানি, হাত, এবং হাত, পা, পা। জিহ্বা হাত পায়ের সমষ্টিকে বলা হচ্ছে বাক্পাণি পাদম সমাহারাহা। আসলে এখানে বাকচা পানিচা পাদাঞ্চা, অর্থাৎ বাক এবং পানি এবং পাদ, এই রকম হ্যাঁ, বলা উচিত ছিল, কিন্তু চকারটা এখানে না থেকে সমাহার আচ্ছা। অর্থ পাচ্ছে বাক পানি পাদম। পরন্তু, কিন্তু এই অর্থেও চকারে প্রয়োগ করা হয়। যেমন কি অজাত মৃত মূর্খানাম বরম আদ্যৌ না চ অন্তিমাহ, অর্থাৎ অজাত মৃত মূর্খ, তিনটে জিনিস আছে। একটা হচ্ছে অজাত, মানে হচ্ছে যার জন্মই হয়নি, মৃত মানে হচ্ছে যে মরে গেছে, এবং মূর্খ মানে হচ্ছে যিনি অজ্ঞ। এই যে তিনটে, এগুলির মধ্যে প্রথম দুটি হচ্ছে ভালো। কি কি? অজাত আর মৃত। মানে এখানে মূর্খ ব্যক্তিকে অপমান করা হচ্ছে। কি বলা হ্যাঁ, হচ্ছে? হয় তুমি জন্মই নিও না, অথবা মরে যাও, কিন্তু মূর্খ হয়ে থেকো না। ঠিক আছে, এই যে কিন্তু, কিন্তু মূর্খ হয়ে থেকো না, এটি বলার জন্য এখানে চকারের দ্বারা প্রয়োগ করা হলো। ঠিক আছে, যে অজাত অথবা মৃত হয়ে যাও, কিন্তু মূর্খ হয়ে না। অন্তিম বলতে মূর্খ। ঠিক আছে, মূর্খ হয়ে থেকো না। তারপর অবধারণম, মানে হচ্ছে জানা বা নিশ্চয়ভাবে জানা। কি? নাচা জানে তবা মহিমানম, অর্থাৎ তোমার মহিমা আমি নিশ্চিতভাবে জানি না। নাচা জানে, এখানে চ এর দ্বারা অবধান অর্থ বোঝানো হচ্ছে, কিন্তু তার আগে ন যেহেতু বলা হয়েছে, তাই জানি না মানে নিশ্চিতভাবে আমি তোমার মহিমা জানি না।
ভগবানের মহিমা আমরা কেউই জানি না নিশ্চিতভাবে। নাচা জানে তব মহিমা, নিশ্চিতভাবে তোমার মহিমা আমরা জানি না বা আমি জানি না। জানে এটা হচ্ছে উত্তম পুরুষের এক বচন, হুম, ঠিক আছে। হ্যাঁ, তারপর यदि জীবিতেন জীবিতুম চা ইচ্ছাসি মম বচনম শৃণু। এখানে চয়ের অর্থ হচ্ছে ইয়দি। ইয়দি জীবিতুম ইচ্ছাসি, তুমি যদি বাঁচতে চাও তাহলে মম বচনম শৃণু। এই যে যদি তাহলে এই অর্থটা বোঝাবার জন্য চ ব্যবহার করা হয়। ইয়দি না বলে জীবিতুম চা ইচ্ছাসি মম বচনম শৃণু, যদি বাঁচতে চাও তাহলে আমার কথা শোনো। জীবিতম চা ইচ্ছাসি মম বচনম শৃণু। আচ্ছা এইখানে যেটা ওই আমরা যখন ওই এটা দিই না, মানে একসঙ্গে একসঙ্গে বোঝানোর জন্য চটা অনেক সময় ইউজ করি, তো সেইটা কোনটা হুম, তাহলে? একসঙ্গে বোঝাবার জন্য ওই যে ইতরে ইতরা বলি না, এবারে- পিতা চা মাতা চা ভ্রাতা হ্যাঁ, চা আগচ্ছতি, বাবা মা ভাই আসছে। এখানে দেখুন চ চ ব্যবহার করে আলাদা আলাদা ভাবে ব্যবহার করে আচ্ছা আচ্ছা, আগচ্ছন। ওটাই ইতরে তরা, হুম মানে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে সকলকে হুম। ইতরা সকলকে মানে কি? পৃথক পৃথক। পৃথক ইতরা পৃথক। ইতরা মানে এক একটা আলাদা আলাদা ভাবে যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে চকারের দেখুন এতগুলো অর্থ। তারপর হচ্ছে বিকল্প। বিকল্প বাচক বা বা বাহ, অব্যয়টার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে বিকল্প, ঠিক হুম, আছে। যেমন কি অন্নাম বা রুটি কাম্বা, মানে কি ভাত নাকি রুটি, ঠিক আছে। অন্নাম বা রুটি কাম্বা, ভাতকে নাকি রুটিকে খাবো, ঠিক আছে। এখানে তাহলে বিকল্প দুটো অপশন বোঝাচ্ছে। তারপর অথবা, অথবা অর্থ বা শব্দের প্রয়োগ করা হয়, যেমন কাব্য শাস্ত্র বিনোদেনা কালো গচ্ছতি ধীমতাম ব্যসনেন চ মূর্খানাম নিদ্রায়া কলহেন বা। এই যে বা অথবা নিদ্রায়া অথবা কলহেন, এখানে অথবা না বলে কি বলা হলো, বা বলা হলো, যেটার অর্থ হচ্ছে অথবা। এই বাহ, শ্লোকটির অর্থ হচ্ছে কাব্য শাস্ত্র এবং বিনোদনের দ্বারা ধীমতা মানে হচ্ছে যারা বুদ্ধিমান তাদের সময় কিভাবে যায়, কালাহ গচ্ছতি তাদের সময় কিভাবে যায়, কাব্য শাস্ত্র বিনোদিনা অর্থাৎ কাব্য পাঠনের পঠনের দ্বারা হুম, শাস্ত্র বিনোদনের দ্বারা তাদের কি হয়, সময় যায়। কিন্তু যারা মূর্খ, ব্যসনেনা চ মূর্খানাম, ঠিক আছে। এখানে দেখুন এখানে যে চকারটার প্রয়োগ করা হলো ব্যসনেনা চ মূর্খানাম, চকারের অর্থ তাহলে এখানে কি, পরন্তু। পরন্তু। কিন্তু মূর্খানাম ব্যসনেনা নিদ্রায়া কলহেনা বা, অথবা কলহের দ্বারা সময় যায়। যারা মূর্খ তাদের সময় কিভাবে যায়, ব্যসনেনা। ব্যসনেনা মানে হচ্ছে দ্রুত ক্রীড়া প্রভৃতি, অর্থাৎ জুয়া খেলা ইত্যাদি দ্বারা, অথবা ঘুমনার দ্বারা, অথবা ঝগড়ার দ্বারা সময় যায়। কাদের? যারা মূর্খ তাদের, ঠিক আছে। আচ্ছা এখানেও স্যার, তাহলে কালো মানে কি? কাল মানে সময়, হ্যাঁ তাই হ্যাঁ, তো? কালো, সন্ধি হয়ে বিসর্গটার ওকার হয়। আচ্ছা আচ্ছা। আর যদি আমি যে আমরা যখন বলি যে ভাত অথবা রুটি দাও, অন্নম ইয়া বা রোটিকাম দেহি দেহি, ও কথা তখন কি আর, অন্নম বা রোটিকাম থাকবে না চতুর্থী হয়ে যাবে? চতুর্থীর অন্নাম, আচ্ছা 1 মিনিট ধরবেন, হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট একটু ধরুন।
হ্যালো, শুনতে পাচ্ছেন আশিস বাবু? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সরি, একটা কল এসেছিল, মহারাজ ফোন করেছিলেন, ওই জন্য একটু মাঝখানে বন্ধ করতে হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? হুম। আমরা ওই এটা বলছিলাম পা। যে, হ্যাঁ, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে আমরা যদি বলি রুটি অথবা দাও মানে ভাত দাও, হুম। তাহলে কি আমরা চতুর্থী বিভক্তি হবে না দ্বিতীয় বিভক্তিতেই থাকবে? না, দ্বিতীয়া দ্বিতীয়া। দ্বিতীয়তেই থাকবে তো? হ্যাঁ। আমাকে দাও যদি বলি তাহলে মাইহাম রুটিকাম অন্নম বা দেহি। ঠিক আছে, আচ্ছা। আমাকে দাও। আচ্ছা। কিন্তু হুম। রুটিকা আর ভাতের কিন্তু দ্বিতীয়ায় থাকছে, যেহেতু ওগুলো তো কর্ম, কি দাও, ভাত দাও, রুটি দাও। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ভাত অথবা রুটি দাও, এই যে কাকে বিকল্পগুলো। দিচ্ছি, যদি আমাকে বলি তখন ওইটাকে হয়ে যাবে। চতুর্থী, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর আহ, তারপর হলো অহ। অহ এটা হচ্ছে আচারাতিক্রমণম, অর্থাৎ যেই রকম ব্যবহার করা উচিত সেটা না করে অন্য রকম ব্যবহার করছে, এই রকম অর্থ যদি বোঝানো হয় তাহলে অহ এই অব্যয়টার প্রয়োগ করা হচ্ছে। যেমন স্বয়ং অহ রথেন ইয়াতি উপাধ্যায়ম পদাতিম গময়তি, অর্থাৎ দেখো দেখো কিরকম ব্যবহার করছে, মানে কিরকম আচার করছে দেখো, সে নিজে রথে করে যাচ্ছে কিন্তু শিক্ষক মহাশয়কে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। স্বয়ং অহরথেন ইয়াতি মানে নিজে রথে করে যাচ্ছে, উপাধ্যায়ম পদাতিম হাঁটিয়ে হাঁটিয়ে পদাতিহি। ঠিক আছে, এটা একটা নতুন শব্দ জানলেন, পদাতিহি। পদাতিম গময়তি অর্থাৎ শিক্ষক মহাশয়কে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, স্বয়ং আহরথেন ইয়াতি উপাধ্যায়ম পদাতিম গময়তি, নিজে রথে করে যাচ্ছে কিন্তু উপাধ্যায়কে কি করছে, হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এখানে তাহলে আচার অতিক্রমণ করা হচ্ছে। আসলে আচারটা কিরকম করা উচিত ছিল, নিজে হেঁটে যাওয়া, উপাধ্যায়কে রথে করে নিয়ে যাওয়া, কিন্তু অতিক্রমণ করে কি করছে, উপাধ্যায়কে হাঁটাচ্ছে, নিজে রথে করে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এখানে আহা এই অব্যয়টা প্রয়োগ করা হলো। আর এই পদাতিম মানে পদাতি মানে মতি শব্দের মতো পদাতিহি, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। তো পদাতিম মানে মানে হাঁটিয়ে প- হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এরকম এরকম অর্থ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পায়ে হাঁটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এবা আর অবধারণম। এটা আমরা সকলেই জানি, এবা হচ্ছে নিশ্চিত অর্থ। ঠিক আছে, কি সত্যমেবা জয়তে না অনৃতম, সত্যেরই জয় হোক বা সত্যেরই জয় হয়, মিথ্যার জয় হয় না। ঠিক হয় আছে, না। সত্যিই জয় লাভ করে, মিথ্যা জয় লাভ করে না। সত্যমেবা জয়তে, সত্যই জয় লাভ করে না, মিথ্যা করে না। এই যে অবধারণ করা হলো, নিশ্চিত করা হলো, এর জন্য নিশ্চিত করা। এবা। তারপর হচ্ছে এবম, অর্থাৎ এবম প্রকারে না, এবম মানে হচ্ছে এই প্রকারে, আমরা বাংলায় যে এই প্রকারে বলি। ঠিক আছে, এই প্রকারে গল্পের সমাপ্তি হলো, এবম কথায়াহ সমাপ্তি জাতা। ঠিক আছে, এই প্রকারে কথার শেষ হলো। তসমাদ এবম না কর্তব্যম। ঠিক আছে, একটা কিছু বলা হচ্ছে যে এটি করলে যেহেতু পাপ হয়, তাই এটি করা যাবে না। করা। ব্রাহ্মণ হত্যা করলে পাপ হয়, তসমাৎ ব্রাহ্মণ হত্যা না কর্তব্যা, যেহেতু ব্রাহ্মণ হত্যা হয় সেই জন্য ব্রাহ্মণ হত্যা করা উচিত নয়। ঠিক আছে, তসমাদ এবম না কর্তব্যম, যেহেতু ব্রাহ্মণ হত্যা করলে পাপ হয়, তসমাদ এবম না কর্তব্যম, তাই এবম বলতে তাহলে কি, ব্রাহ্মণ হত্যা করা উচিত নয়। ঠিক আছে, তারপর হলো নুনাম। এই তসমাৎ তসমাৎ শব্দটা কি ওই এস থেকে এসেছে তো, পঞ্চমী হ্যাঁ বিভক্তিটা? হ্যাঁ, তৎশব্দের পঞ্চমের এক বচন, আচ্ছা। তসমাৎ। আচ্ছা, আপনি তাহলে আহ এ বা এবং এই দুটো দিয়ে একটা একটা করে বাক্য বলুন এবার, এবার এবং দিয়ে।
বিদ্যামেব জ্ঞানম প্রদায়। বিদ্যামেবা, জ্ঞানম প্রদায় মানে বিদ্যাই জ্ঞান দেয়, হুম, জ্ঞান দান তাহলে করে। বিদ্যামেবা কি করে হবে? বিদ্যা তো দ্বিতীয়া হয়ে গেল, তাহলে এটা কর্তা হবে নাকি? বিদ্যা 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 এব বিদ্যা এবা জ্ঞানম জ্ঞানম দদাতি। দদাতি। হ্যাঁ, বিদ্যামেব জ্ঞানম দদাতি। বিদ্যামেব নয়, আবার বিদ্যামেব বিদ্যা বলছে। এব, বিদ্যা এব। বিদ্যা এবা, এটা কি সন্ধি করার দরকার আছে? হ্যাঁ করতে পারেন, বিদ্যাইবা, ঠিক আছে, বিদ্যায় জ্ঞান দেয়, বিদ্যাইবা জ্ঞানম দদাতি। জ্ঞানম দদাতি। আচ্ছা, তারপর এবম দিয়ে এবং কলহ এবং ন কর্তব্যম। কলহ এবং ন কর্তব্যম। এবম কলহ না কর্তব্য। হ্যাঁ, এটা বলতে পারেন, মানে এইভাবে ঝগড়া করা উচিত নয়। এবম কলহ কলহ না কলহ কর্তব্য, কর্তব্য। এইভাবে ঝগড়া করা উচিত নয়। ঠিক আছে, তারপর হচ্ছে নূনম, অর্থাৎ নিশ্চয়েন। নূনম তয়া শ্রীরামকৃষ্ণ জ্ঞায়তে, অর্থাৎ অবশ্যই তুমি রামকৃষ্ণকে জানো। ঠিক আছে, তাহলে নিশ্চয়ার্থে নূনম শব্দের প্রয়োগ, নূনম এই অব্যয়টা প্রয়োগ করা হচ্ছে। কি বলা হচ্ছে? নূনম ত্বয়া শ্রীরামকৃষ্ণ জ্ঞায়তে, অবশ্যই তুমি শ্রীরামকৃষ্ণকে জানো। ঠিক আছে, তারপর শাশ্বত অর্থাৎ নিত্যম। শাশ্বত এটা দুটো অর্থে প্রয়োগ করা হয়, একটা হচ্ছে নিত্যম, আর একটা হচ্ছে সাকম। ঠিক আছে, ভিক্ষুকাহ শাশ্বত ভিক্ষাম করোতি, মানে ভিক্ষুকটি নিত্য ভিক্ষা করে। যারা ভিক্ষুক হয় তারা কি করে? প্রতিদিন ভিক্ষা করে, তাহলে নিত্য শাশ্বত ভিক্ষাম করোতি। আবার শাশ্বত এটার কিন্তু সাকম এই রকম অর্থ। ঠিক আছে, শাশ্বত ভুঞ্জাতে, একসাথে খাচ্ছে। শাশ্বত ভুঞ্জাতে, দুজনে একসাথে খাচ্ছে, শাশ্বত ভুঞ্জাতে। আর একটা হচ্ছে শাশ্বত মানে হচ্ছে নিত্য, আর একটা শাশ্বত মানে হচ্ছে সাকম। ভিক্ষুকঃ শাশ্বত ভিক্ষাম করোতি শাশ্বত ভুঞ্জাতে। যুগপৎ মানে হচ্ছে এক সাকম, এটা কিন্তু স্যার একটা জিনিস, নূনম কথাটা, যে নূনম কথাটার কি তয়া যে তৃতীয়া বিভক্তি করেছে, এটা কি না না মানে না না, করতেই এটা হবে? কর্মবাচ্য আছে বলে ত্বয়া, শ্রীরামকৃষ্ণ আচ্ছা, ত্বয়া জ্ঞায়তে। নূনম এটার জন্য কোনো বিভক্তি, তো নূনম, বিভক্তির দরকার। হ্যাঁ আচ্ছা, অবশ্যই, এর জন্য আবার কি বিভক্তি? ঠিক আছে, অবশ্যই বিভক্তি তুমি দরকার। শ্রীরামকৃষ্ণকে জানো। ঠিক আছে, আচ্ছা, মানে ওই যদি বিভক্তি হয় একটু বলে দেবেন স্যার, যেখানে বলছিলেন যেগুলো যেমন। যেগুলো হবে আমি বলছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যুগপৎ, অর্থাৎ একসাথে। ঠিক একসাথে। আছে, যুগপৎ দ্বে আম্রে বৃক্ষাৎ পতিতে, একসঙ্গে দুটি আম গাছ থেকে পড়লো। যুগপৎ দ্বে আম্রে বৃক্ষাৎ পতিতে। তারপর হচ্ছে চেত। চেত এটার অর্থ হচ্ছে ইয়দি। কি বলছে? ত্বম এবং করোষি চেত আহম ইতঃ গচ্ছামি, যদি তুমি এরকম করো তাহলে আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, ত্বম এবং করোষি চেত, তুমি যদি এরকম করো তাহলে আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, এই যে যদি এটাকে বলার জন্য এখানে চেত এই অব্যয়টা প্রয়োগ করা হলো। ত্বম এবং করোষি চেত আহম ইতঃ গচ্ছামি, যদি তুমি এখান এই রকম করো তাহলে আমি এখান থেকে চলে যাব। ইতহ কথাটা কোথা থেকে এসছে? ইতঃ হচ্ছে এতৎ শব্দ থেকে ই তহসিল বলে একটা প্রত্যয় আছে,
সেখানে আচ্ছা অত্রা, অত্রা যে শব্দ সেই অর্থ, মানে এখান, অত্রা মানে হচ্ছে এখানে। এবার হুম, যদি বলা হয় এখান থেকে, তখন আমরা কি এখান বলবো? থেকে। তখন হচ্ছে ইতাহা। ঠিক আছে, আচ্ছা এখান আচ্ছা থেকে। আচ্ছা। এটাও হুম হচ্ছে হুম। একটা অব্যয় কিন্তু। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সেইটাই, ইতাহা। ওটা মানে হঠাৎ এটা দেখলাম বলে জিজ্ঞাসা করলাম, ইতহ হুম। কথাটা এরকম মানে হচ্ছে এখান থেকে। ইতাহা মানে হচ্ছে এখান থেকে। ঠিক আছে, ততাহা মানে হচ্ছে সেখান থেকে। সেখান থেকে। আচ্ছা ইয়াতাহা আবার এটার অর্থ হচ্ছে ইয়াসমাত কারণাত, অর্থাৎ যেই কারণে। ইয়াতাহা, ঠিক আছে, যেই কারণে। এই তিনটে লিখে রাখুন। ইতাহা মানে হচ্ছে এখান থেকে, তাতাহা মানে হচ্ছে সেখান থেকে। এবার আমরা একটা বাংলায় আবার শব্দ প্রয়োগ করি, এদিক সেদিক। হ্যাঁ। ঠিক আছে, ইঁদুরটি এদিক সেদিক করছে, হুম। সেই ক্ষেত্রে কিন্তু ইতাস্তাতাহা, ইতাহা আচ্ছা তাতাহা দুটো মিলিয়ে ইতস্ততঃ। ইতাস্তাতাহা। ঠিক আছে, আমরা বলি না যে মানুষটি ইতস্তত করছে, বলতে হ্যাঁ ইতস্তত করছে মানে হ্যাঁ। এদিক সেদিক করছে আর কি, মানে ঠিকঠাক ভাবে বলতে সাহস পাচ্ছে না। ইতাহা তাতাহা দুটো মিলিয়ে ইতাস্তাতাহা। এগুলো সবগুলোই অব্যয়। অব্যয়। ইতাহা আলাদা অব্যয়, তাতাহা আলাদা অব্যয়, ইতাস্তাতাহা একটা অব্যয়, আবার ইয়াতাহা বলে একটা অব্যয় আছে সেটা। ইয়তঃ। হুম। ইয়াতাহা মানে হচ্ছে যেই কারণে। আচ্ছা। তারপর ইয়াত্রা তত্রা, ঠিক আছে, সর্বত্রা, কুত্রা ইত্যাদি অর্থ তো নিশ্চয়ই আপনাকে বলতে হবে না। ইয়াত্রা মানে হচ্ছে যেখানে, এখানে। অত্রা মানে হচ্ছে এখানে, এখানে। তত্র মানে হচ্ছে সেখানে, এখানে। সর্বত্র মানে হচ্ছে সব জায়গায়। সব জায়গায়। ঠিক আছে, তারপরে হচ্ছে ইতরত্র মানে হচ্ছে অন্য জায়গায়, ইতরত্র মানে হচ্ছে অন্য অন্য জায়গায়। জায়গায়। ঠিক আছে, পাঁচটা আছে, ইয়াত্র, তত্র, কুত্র, সর্বত্র, ইতরত্র। এগুলোও লিখে রাখুন, এগুলোও অব্যয়। ঠিক আছে, এগুলোর ব্যবহার বিশেষভাবে আর বোঝাতে হবে না, কারণ এগুলো আমরা জানি সবাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ইয়াত্র, তত্র, কুত্র, সর্বত্র, ইতরত্র। অত্র। তারপর হচ্ছে, আচ্ছা, কুত্র, এই এটার যে এটা অর্থ, কুয়া বলে একটা অব্যয় আছে, কয়ে বয়ে, কুয়া। ত্বম কুত্র গচ্ছসি, ত্বম কুয়া গচ্ছসি, দুটোর অর্থ কিন্তু একই। ঠিক আছে, আচ্ছা। কুত্র এই অর্থে কুয়া বলে একটা অব্যয় প্রয়োগ করা হয়, কয়ে বয়ে, কুয়া। কয় বয়। এটাও লিখে রাখবেন পাশে। কোথায়। হুম। এর মানে কোথায়। হুম, কোথায়। যে কচ্চিত, এরপর হচ্ছে কচ্ছিৎ। কচ্চিত, অর্থাৎ ইষ্টস্য বাক্যস্য প্রশ্নসময়ে, আপনি যেটা জানতে চাইছেন সেই বাক্যটা জিজ্ঞাসা করবার জন্য প্রশ্ন করবার সময়ে এটা ব্যবহার করা হয়। কি না, কচ্চিত ত্বম ধনকোষাৎ 1,00,000 নিতবান, মানে তুমি কি ব্যাংক থেকে 1,00,000 টাকা নিয়েছো। ঠিক আছে, এই যে তুমি কি নিয়েছো, এটা তো আপনি জানতে চাইছেন। ঠিক আছে, আপনি ইষ্ট বাক্য, আপনার জানার, আপনি এই বাক্যের দ্বারা জানতে চাইছেন কিছু। ঠিক আছে, আচ্ছা এবং প্রশ্নও করছেন একই সঙ্গে। সেই জন্য কচ্চিত অব্যয়টার প্রয়োগ করা হচ্ছে। কি না, কচ্চিত ত্বম ধনকোষাৎ 1,00,000 নিতবান, তুমি কি ব্যাংক থেকে 1,00,000 টাকা নিয়েছো। ঠিক আছে, এই যে তুমি নিয়েছো ইষ্ট বাক্য আর প্রশ্ন, সেই জন্য কচ্চিত এই অব্যয়টার প্রয়োগ করা হলো। কচ্চিত ত্বম ধনকোষাৎ 1,00,000 নিতবান। তারপর ইয়াবৎ, ইয়াবৎ মানে হচ্ছে পর্যন্তম। আবার ইয়াবৎ এইটার ইয়াদা দুটো অর্থ হয়, একটা হচ্ছে পর্যন্তম, একটা হচ্ছে ইয়াদা। পর্যন্তম মানে হচ্ছে লং লকারম ইয়াবৎ কণ্ঠস্থি করণীয়ম, কণ্ঠস্থি করণীয়ম মানে হচ্ছে মুখস্থ করতে হবে। কোথা পর্যন্ত মুখস্থ করতে হবে? লং লং লকার পর্যন্ত। লকারম ইয়াবৎ। এখানে দেখুন ইয়াবৎ শব্দের যোগে কিন্তু সবসময় দ্বিতীয়া হয়। আচ্ছা
ঠিক আছে। ইয়াবৎ লং লকারম ইয়াবৎ মানে লং লকার পর্যন্ত মুখস্থ করতে হবে। এখানে তাহলে ইয়াবৎ শব্দের অর্থ হচ্ছে, ইয়াবৎ এই অব্যয়টার অর্থ হচ্ছে পর্যন্ত। আর ইয়াবৎ এটা আবার ইয়াদা এই রকম এই অর্থেও প্রয়োগ করা হয়, যেমন ইয়াবৎ উত্থায় নিরীক্ষতে তাবৎ হংসঃ অবলোকিতঃ, যখন উঠে দেখলো, এই যে যখন ইয়াদা, ঠিক আছে, তাবৎ হংসঃ অবলোকিতঃ, তখন দেখলো একটা হাঁস দেখলো, যখনই সে উঠে দেখলো একটা হাঁসকে দেখতে পেল। ইয়াবৎ উত্থায় নিরীক্ষতে, যখনই উঠে দেখতে শুরু করলো, তাবৎ হংসঃ অবলোকিতঃ, তখনই হাঁস দেখলো। তারপর হচ্ছে তাবৎ, তাহলে এখানে ইয়াবৎ, স্যার এই যে ইয়াদা যখন বলছে, তখন হুম ইয়াবাদ মানে যখন যখন, তখন হুম, কিন্তু দ্বিতীয় আর কোনো প্রশ্ন নেই। না 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 না, তাই যদি পর্যন্ত হয় তখন দ্বিতীয় হ্যাঁ বিভক্তি হবে। তখনই দ্বিতীয়া। আচ্ছা, ঠিক আছে। তারপর ইয়াবৎ, যেরকম ইয়াবৎ মানে হচ্ছে ইয়াদা, ঠিক আছে, তাবৎ মানে হচ্ছে তাদা, তারপরই হচ্ছে তাবৎ অব্যয়। তাবৎ এই অব্যয়টার আবার কিন্তু তিনটে বিশেষ অর্থ আছে। একটা হচ্ছে পর্যন্ত অর্থ অবশ্যই আছে, তাবৎ শোভতে মূর্খঃ ইয়াবৎ কিঞ্চিৎ না ভাষতে, অর্থাৎ মূর্খ কতক্ষণ শোভিত হয়, কতক্ষণ শোভা পায় মূর্খ, যতক্ষণ না কিছু বলছে। ঠিক আছে, বলছে। মূর্খ মুখ খুললেই কি হয়, উল্টো হ্যাঁ, পাল্টা কথা বলে, তখনই তার কি হ্যাঁ, হয়, একটা ধরুন মানে সুরূপ পুরুষ কিন্তু সে মূর্খ, এখন তাকে দেখে সবাই ভাবছে, লোকে ভাবছে বিরাট পণ্ডিত, সে যতক্ষণ না মুখ খুলবে তাকে সবাই পণ্ডিত ভাববে, কিন্তু মূর্খ যখনই মুখ খুলবে তার মুখ দিয়ে কি হবে, অপশব্দ বেরোবে, ঠিক আছে, তার বাক্য সবসময় উল্টো পাল্টা হবে, তা দেখে তার কি হবে, তার যে স্বরূপ, সেই স্বরূপ দেখে যে মানুষের মনে একটা ভালো ইমেজ, মানে ইমেজ তৈরি হচ্ছিল, সেই ইমেজটা যখনই সে মুখ খুলবে, সেই মুখ খোলার সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য কি বলা হচ্ছে তাবৎ, তখন পর্যন্ত মূর্খ শোভা পায় যতক্ষণ না কি হয়, সে বলতে শুরু করে। ঠিক আছে, আবার তাবৎ এইটার অর্থ কিন্তু আদৌ মানে প্রথমে, এই অর্থেও তাবৎ শব্দের প্রয়োগ করা হয়, যেমন কি ভোহ মিত্রা, হে বন্ধু, ইতাহা তাবৎ আগাম্যতাম, এখান থেকে আগে বেরিয়ে আসো। ঠিক আছে, ইতাহা তাবৎ আগাম্যতাম, আগে এখান থেকে বেরিয়ে আসো, এই যে আগে বা প্রথমে, এই রকম অর্থ বোঝাবার জন্য কিন্তু আদৌ এই অব্যয়টা প্রয়োগ করা হচ্ছে। আবার নিশ্চিতামেবা, অর্থাৎ নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিতই, এই অর্থ বোঝাতে আবার তাবৎ শব্দের প্রয়োগ করা হয়, যেমন কি ত্বম এব তাবৎ প্রথমো রাজদ্রহি, নিশ্চিত রূপেই তুমি হলে প্রথম রাজদ্রোহী, তুমিই হলে প্রথম রাজদ্রোহী, ত্বমেব তাবৎ প্রথমো রাজদ্রহি, এই যে ত্বমি মানে তুমি, নিশ্চিত ভাবে যে বলা হচ্ছে, এর জন্য তাবৎ শব্দের প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে তথাহি, এটার অর্থ হচ্ছে ইয়াতাহা মানে যেই হেতু, অথবা এতস্মাৎ কারণাৎ এই কারণে, যেমন হচ্ছে তথাহি তস্য সর্বে পরার্থৈক ফলাহা গুণাহা আসন, যেহেতু সে এই রকম, সেহেতু বা সেই কারণে তার যত গুণ ছিল সেই সমস্ত গুণগুলো হলো পরার্থৈক ফলাহা, মানে হচ্ছে নিজের জন্য না, যত গুণ আছে সেইগুলো হচ্ছে পরের, যাতে ইষ্ট সিদ্ধি হয় সেই জন্য, মানে তার যত গুণ ছিল সব কটা গুণই হচ্ছে ভালো, খারাপ কোনো গুণ তার মধ্যে ছিল না। ঠিক আছে, যেমন এই হচ্ছে কি তথাহির মানেটা কি হলো স্যার? মানে এই কারণে, এই কারণ। যেহেতু সেই কারণে, যেমন ধরুন যে বলা হচ্ছে যে যে যেহেতু বর্তমানে সংস্কৃত ভাষা, ঠিক আছে, যেহেতু বর্তমানে বা যেহেতু প্রাচীন মুনি ঋষিরা সংস্কৃতে আহ, ভান্ডার মানে ভারতীয় সংস্কৃতি সংস্কৃত ভাষায় লিখে গিয়েছেন, সেই হেতু আমাদের সংস্কৃত পড়া উচিত। यतः भारतीयमुनयः संस्कृतेन भारतीयसंस्कृतिं लिखितवन्तः तथा हि अस्माभिः সংস্কৃতম অধ্যেতব্যম, সেই কারণে বা এই কারণে আমাদের সংস্কৃত পড়া উচিত, যেহেতু ভারতীয় মুনি ঋষিরা সংস্কৃতে সমস্ত ভালো জিনিস লিখে গেছেন,
সেই জন্য আমাদের সংস্কৃত পড়া উচিত। ঠিক আছে, তারপর হচ্ছে স্ম। স্ম এটা আমরা জানি প্রতিবসতি স্ম। এখানে প্রতিবসতি মানে হচ্ছে, আসলে প্রতিবসতি হচ্ছে বর্তমান কাল, প্লট বর্তমান কাল। লকার, কিন্তু হুম। তার সঙ্গে স্ম যোগ করে দিলেই সেটার অর্থ কি হয়ে যাচ্ছে? অতীতকাল। অতীতকাল অতীতকাল হয়ে যাচ্ছে, কারণ স্ম এটা হচ্ছে একটা অব্যয়, আর যেটার অর্থ হচ্ছে অতীতকাল, সেই জন্য স্ম যোগ করে দিলেই অতীতকাল হয়ে যায়। অতীতকাল অর্থ হয়ে যাচ্ছে। তারপর হে, হো হো, হয়, अये, रे, এই এগুলো সব সম্বোধনার্থে। হে রামা, ভো হো রামা, अये রামা অথবা রে রামা, সবগুলো আমরা যে হে লাতে, হে লাতে, হে লতা, আপনি রে লাতে, রে লাতে, রে লতা, এটাও বলতে পারেন, অথবা अये লাতে এটাও বলতে পারেন, অথবা হো হো লাতে এটাও বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। সম্বোধন আর করার জন্য এগুলো ব্যবহার হয়। হুম হুম হুম। তারপর হলো হা, অর্থাৎ দুঃখম, শোকঃ, খেদ প্রকাশঃ, এইসব অর্থে হা এই অব্যয়টার প্রয়োগ করা। হা কষ্টম ললিতা লবঙ্গ লতিকা দাবাগ্নিনা দহ্যতে। এটা একটা শ্লোকের অংশ। কি বলা হচ্ছে? ললিত যে লবঙ্গ লতিকা ছিল সেটা দাবাগ্নি মানে হচ্ছে দাবানল, দাবাগ্নিহি, দাবাগ্নিনা দহ্যতে, মানে প্রচুর মানে হায় দুঃখ, লবঙ্গ লতিকা, আমার তৈরি লবঙ্গ লতিকা কি হচ্ছে, বনের যে আগুন, সেই আগুনের দ্বারা দগ্ধ হয়ে যাচ্ছে। এখানে কষ্ট ক্ষেত প্রকাশ করা হচ্ছে। হা কষ্টম ললিতা লবঙ্গ লতিকা দাবাগ্নিনা দহ্যতে, দাবাগ্নির দ্বারা দগ্ধ হয়ে তত যাচ্ছে। হয়ে যাচ্ছে। এতগুলো মনে রাখবো কি করে? অব্যয় এত অব্যয় বলছেন, ওখানে 42টা, এখানে আরো 17টা। 17-18টা। এগুলো মানে আমরা প্রয়োগ বেশি করে থাকি, সেই জন্য দেখানো হলো। এছাড়াও তো আরো অনেক অব্যয় আছে, আছে। ঠিক আছে, যেগুলো আমরা সাধারণত যেমন ইয়াতাহ তাতাহ এগুলো বেশি, আরো বেশি প্রয়োগ করি, তো ওগুলো যেহেতু নর্মাল, বিশেষ কিছু মনে রাখার নেই, তাই সেগুলো আমি এখানে উল্লেখ করিনি। কিন্তু যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু সেগুলোর অর্থ ঠিকঠাক জানি না, কিংবা কোন বিভক্তি হয় সেগুলোর প্রয়োগে আমরা সেগুলো জানি না, সেই রকম অব্যয়গুলো এখানে সঞ্চয় করা হয়েছে। ঠিক আছে। কিন্তু স্যার আহ প্রচুর অভ্যাসের প্রয়োজন। হ্যাঁ, প্রচুর অভ্যাস তো প্রচুর অভ্যাসের অবশ্যই, প্রয়োজন। মানে বারবার দেখতে হবে আপনাদের, তবেই এগুলো একদম মনে থাকবে, আহ ঠিকঠাক হবে। প্রয়োগ করতে পারবো, তাহলে তবেই, না হলে হুম হবে না। হুম অনেক বারবার বারবার এগুলোকে প্রয়োগ করে 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 তবেই আসবে। হুম হুম হুম। অর্পিতা ম্যাডামের এটা শেখার খুব আগ্রহ ছিল, কিন্তু ওনার তো বলছেন যে বাড়ির বাবার শরীর খারাপ। শুনেছিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, উনি নিশ্চয়ই আরো ভিডিও ইত্যাদি শুনে নেবেন পরে। আচ্ছা স্যার, এই প্রয়োগগুলো মোটামুটি, এই যে অব্যয়ের প্রয়োগগুলো কোনো মানে মানে একটা বইতে বই তো পাওয়া যাবে না মনে হচ্ছে। বইয়ে না, কিছু পাওয়া যাবে? আমি মোটামুটি 2-3টে বই পড়ে কিছু নিজে লিখেছি, কিছু সংগ্রহ করেছি, এইভাবে আচ্ছা। তৈরি করা। মানে ঠিক আপনি আছে। যে এগুলোকে এই যে এগুলো পিডিএফ গুলোকে তৈরি করেছেন নিজে হ্যাঁ নিজে সমস্ত কিছু জোগাড় করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আমি সেটাই বলছি, এগুলো তো কোনো মানে প্র্যাকটিস করার মতো কোনো বইও নেই যে এরকম ভাবে করা যাবে। আপনি নিজে কিছু বই হয়তো পড়লেন, কিংবা কিছু বাক্য নিজে তৈরি করলেন, সেটা করলে সব থেকে ভালো হয়। কি বলুন তো, এগুলো আপনি বই দেখে করলে ওই বইয়ের জিনিসে আপনার মাথায় থাকবে, কিন্তু আপনি যখন নিজে ভেবে দুটো উদাহরণ বার করবেন, তখন হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার মাথা খাটাতে হবে যে না, এই জিনিস, এই অর্থটাকেই বোঝাতে হবে আমাকে উদাহরণের দ্বারা। তবেই আপনি সেই, যেমন বৃথা বলতে গিয়ে আপনি একটা উদাহরণ বলে ফেললেন, ঠিক আছে, মরুভূমিতে বৃষ্টি বৃথা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আদৌ তো মরুভূমিতে বৃষ্টি না বৃথা নয়। না। ঠিক আছে, তার ফল অবশ্যই আছে, সে অল্প হোক, ভারী হোক, মাঝারি হোক, যা কিছু হতে পারে, কিন্তু বৃষ্টির ফল মরুভূমিতে অবশ্যই, কিন্তু সমুদ্রে তো বৃষ্টির বিশেষ ফল নেই। ঠিক আছে, হুম। তো আপনি যখন নিজে ভাববেন তখন উদাহরণ ঠিকঠাক বেরিয়ে আসবে। ওই জন্য আমি বারবার বলি যে আমি এটা মানে পছন্দও করি না যে উদাহরণ আমি বলবো আপনারা শুধু শুনবেন, ঠিক আছে, এটা আমার একদমই পছন্দ না। আপনারা নিজেরা যখন ভাববেন তখন যথার্থভাবে যেটা শেখানো হচ্ছে সেটা আপনি মানে আপনার ভিতরে যথার্থভাবে সেটা বসবে। ঠিক আছে, সেই জন্যই আমি বারবার বলি যে আপনারা উদাহরণ বলুন, আপনারা বলুন।
আমি তো বলছি, আপনারা শুনছেন, ঠিক আছে, কিন্তু আপনারা নিজেরা যখন ভাববেন সেটা আরো একটু ভালো হয়। আজকের ক্লাস থেকে প্রশ্ন না থাকারই কথা, কারণ হ্যাঁ, একই কিন্তু জিনিস স্যার আমি। একটাই ব্যাপার, যে আপনার মানে এক একটা মানে আপনি সিলেবাসে যা পড়িয়েছেন হ্যাঁ, সেটাকে আমাদের মনে হয় মানে পুরো প্র্যাকটিস মানে আবার নতুন করে পড়তে, সেটাতে মিনিমাম আমাদের মানে বেশ কিছুদিন সময় লাগবে। সে লাগবে। অনেক পড়িয়েছেন, মানে সেগুলো ডিটেলস পড়তে আমি মানে প্রত্যেক দিনই একটু একটু করে দেখি। তো সেগুলো হুম। দেখি আপনাদের মানে এগোনা খুব মুশকিল আছে, একই সঙ্গে সবগুলো জিনিস মনে রাখা, মাথায় রাখা, বহু প্র্যাকটিস করলে তবে এগুলোকে হবে। আসলে 4 মাসের ক্লাস আবার 2 ঘন্টা করে। এক হ্যাঁ, ঘন্টা করে ক্লাস হলে এতটা সিলেবাস কভার হয় না। 2 ঘন্টার ক্লাস তো, ওই জন্য আপনাদের অনেকটা সিলেবাস কভার হয়ে যায়। এটাই হলো ব্যাপার। নেক্সট দিন স্যার আমাদের একটু ওই মানে পরীক্ষা সংক্রান্ত কিছু একটু বলে দেবেন, যে কিভাবে কিভাবে কি করতে হবে না হবে। আপনার হ্যাঁ, হ্যাঁ। রিভিশনটা করে দেবেন, আর নতুন নতুন কি স্যার আর কিছু করাবেন? না, ওই ধাতুরূপ গুলো বললাম। গুলো বলতে হবে। হুম। ঠিক আছে, এমনি তো আমার যা পড়াবার মোটামুটি শেষ করা হয়ে গেছে। ঠিক আছে। হয়ে গেছে। আর আমি ওইগুলোকে বাকিগুলোকে আমি একটু লিখে লিখে পাঠাবো, আপনি হুম, স্যার একটু হুম, হুম। কারেকশন করে দেবেন খালি। অবশ্যই, অবশ্যই, আমি দেখে দেখে দেবো সময় সময়। ঠিক ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে কিছু জিজ্ঞাসা না থাকলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। হ্যাঁ স্যার। ওকে, নমস্কার, ধন্যবাদ। শুভরাত্রি স্যার। হুম।